আসসালামু ভাই, যারা যারা লাইভে যুক্ত হচ্ছ সবাইকে শুরু থেকে আমি জানাই দিচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ যে আমাকে নতুন দেখেও আমার ক্লাসে যুক্ত হচ্ছ তোমরা। তবে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, আমাদের রুলস এন্ড রেগুলেশনে যে আমাদের মাস্টার উইক চলছে, যে চলমান মাস্টার উইক রয়েছে, সেখানে পুরস্কার জেতার যে রুলস এন্ড রেগুলেশন সেখানে হচ্ছে বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করে দেয়া এবং হচ্ছে বন্ধুদের নাম মেনশন করা কমেন্ট বক্সে। সুতরাং আশা করি তোমরা এই জিনিসটা দিকে একটু খেয়াল করবা। আর স্যার আমরা যেখান থেকে দেখছি একটু করে কমেন্ট করব, আমরা ভালো করে আমার কথাটা শুনতে পাচ্ছি কিনা এন্ড হচ্ছে আমার কথাটা ক্লিয়ারলি আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। আজকে আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এইচএসসি, এসএসসি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবার জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ টপিকে আমরা মোটামুটি সবাই হালকা পাতলা আছাড় খাই, হালকা পাতলা ভয় পাই, সেই একটা টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমি তোমাকে ক্লাসের শুরুতে একদম 100% নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ আজকে আমার যে রাইট ফর্ম অফ ভার্ব এই ক্লাসটা করার পরে তোমার কখনোই এসএসসি, এইচএস, এসএসসি টা পার করে চলে আসছো, এইচএসসি বা এসএসসির মধ্যে এখনো এসএসসির ভিতর থেকে যারা একজন দুজন হোক বা তিন চারজন হোক যারা আমার ভিডিও দেখছো, তোমরাও চাইলে এটার সাথে ইয়া করতে পারো। হ্যাঁ স্যার, তাহলে আমি বলছিলাম একজন দুজন যারা এসএসসি তারাও তোমরা এটা ইয়া করে ফেলতে পারো, বা এইচএসসি যারা দেখছো স্যার। হ্যাঁ, আমাদের এসএসসি লেভেল, এইচএসসি লেভেল বা বিশ্ববিদ্যালয় লেভেল যেখানে যাই না কেন, আজকে আমি তোমাকে মাত্র ছোট 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 5টা নিয়ম দিব। তোমাকে কিছু এমন ইয়ানা যেগুলো কোনো স্ট্রাকচার মুখস্থ কিছু করতে হবে না, কিছু শব্দ দেখাই দিব, এগুলো দেখলে বাক্যের পরে তুমি রাইট ফর্ম অফ ভার্ব একদম অনায়াসে ইজিলি পারবা। ইজিলি আমি তোমাকে একদম প্রমাণ সহ, একদম ব্যক্তিগত যে কি বলে আমার যে রোল সেগুলো সহ সবকিছু তোমাকে দিয়ে যাব আজকে। তাহলে স্যার আজকে আমরা এমন ভাবে মেন্টালিটি রাখবো, এমন ভাবে আজকে ক্লাসের উপর কনসেন্ট্রেশন দিব যেন আমরা আজকের পরে আর কখনো লাইফে রাইট ফর্ম অফ ভাবে প্রবলেম না হয়। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে ওভাবে করে বুঝিয়ে দিব, ওভাবে করে গুছিয়ে দিব। এরপরে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যারা ভালো করে ক্লাসটা করবা, যাদের ন্যূনতম বেসিকে কি আছে, আয়ত্ত আছে, দখল আছে, তারা আজকের পর থেকে আর কখনো রাইট ফর্ম অফ ভাবে প্রবলেমে পড়বে না ইনশাআল্লাহ। তাহলে স্যার আজকে আমরা রাইট ফর্ম অফ ভাবে যাওয়ার আগে তথাকথিত যে কথাটা সবাইকে বলতে হয় সবসময়, আমার তোমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব আমরা এমনি পুরোপুরি রুলটা পড়ালেও হয়তোবা 1 ঘন্টার মধ্যে সবকিছু প্র্যাকটিস করা সম্ভব হবে না। তাহলে আমরা আর যেই পুরা প্র্যাকটিসটা থাকবে সেটা ইনশাআল্লাহ আগামী শনিবার সন্ধ্যা 7টায় ওটা করব আমরা। এরপরে যেটা তোমাদেরকে না বললে নয়, তোমাদেরকে যেটা অবশ্যই বলতেই হবে সেটা হচ্ছে টেস্ট প্রিপারেশন মাস্টার উইক চলছে আমাদের। এই টেস্ট প্রিপারেশন মাস্টার উইক ফার্স্ট এন্ড সেকেন্ড ডে স্যার আমাদের পুরস্কার পাওয়ার জন্য যেই ছোট ছোট কিছু শর্ত আছে সেগুলো হচ্ছে পড়ালেখার ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করতে হবে স্যার। এইটা হচ্ছে সব অনলাইন ক্লাস যারা করায় তাদের একটা আবদার থাকে স্টুডেন্টদের প্রতি, যেন তাদের ক্লাসটা অনেকের কাছে পৌঁছায়। ধরো আমি আজকে তোমাকে একদম নিশ্চয়তা দিচ্ছি এই মুহূর্তে আমার লাইভে 29 জন যুক্ত আছো। 29 জন যারা যুক্ত আছো তোমাদের লাইফে, মানে তোমাদের লাইফের জীবনের সব থেকে সেরা একটা ক্লাস হতে যাচ্ছে আজকে আমি তোমাকে যেটা দিচ্ছি। তুমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক পেইন খাইছো, লাইফে অনেক পেইন খাইছো, কিন্তু আমার সাথে যদি তোমার পরিচয়টা আর কিছুদিন আগে হতো তাহলে তুমি বলতা যে জীবনেও তুমি কি করতা না, হ্যাঁ কখনো সমস্যার সম্মুখীন হতা না, এরকম বলতা। আমি তোমাকে এটা অন্তত নিশ্চিত করে দিব। এরপরে স্যার আমাদের যে দ্বিতীয় শর্ত, হ্যাঁ আপনার বন্ধুদেরকে বেশি বেশি মেনশন করতে হবে, এক্সামে র‍্যাঙ্ক করতে হবে। স্যার এক্সামে র‍্যাঙ্ক তখনই করতে পারবো যখন আমার ক্লাসটা ভালো করে বোঝা হবে। আমি ক্লাস থেকেই প্রশ্ন করব, হ্যাঁ ক্লাসে যা পড়াবো সেগুলো থেকে তোমাদের জন্য প্রশ্ন বানাবো। সুতরাং আমি ক্লাসে কি পড়াচ্ছি সেটার উপর বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে স্যার আর বেশি কথা না বলে আমরা আমাদের যে মূল পড়া সেই মূল পড়ায় চলে যাই, একদম মূল পড়ায় চলে যাই। স্যার আমাকে এটা তো এটা হচ্ছে মূল পড়া, আমাদের মূল পড়ার প্রথমটা। স্যার এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু বলো তো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু বলো তো। এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার আমি তোমাদেরকে একদম যাদের একদম বেসিকে প্রবলেম তাদেরকে ন্যূনতম একটা বেসিক দিতে হবে। আচ্ছা তোমরা সবাই আমাকে একটু করে শিওর করো তো, তোমরা
একটা ভাবের কয়টা জানো? একটা মেইন ভাবের ফর্ম কয়টা থাকে? একটা ভাবের হ্যাঁ সর্বমোট কয়টা ফর্ম থাকে বলো? সর্বমোট ফর্মস। একটা ভাবের সর্বমোট ফর্মস কয়টা থাকে বলতে পারবা? যদিও এখানে দেখা যাচ্ছে, আমি এটা একটু এইরকম করে আমি জাপাই দিই, এরকম করে জাপাই দিই। হ্যাঁ তোমরা বলো এবার, একটা ভাবের কয়টা ফর্ম আছে? কমেন্ট করো তো দেখি তো, কেউ বলতে পারো নাকি কয়টা ফর্ম আছে একটা ভাবের? একটা ভাবের যে ধরো আমি বলি, যদি বলি ডু, এই ডু ভাবটার কয়টা ফর্ম আছে বলো? বা আমি যদি বলি বি, এটা একটা ভাব না? বি ভাবের কয়টা ভাব আছে বলো? এমনি অলরেডি এখানে দেখা যাচ্ছে, কিন্তু বড় করে লিখতে হবে। আচ্ছা এই যে বি ভাব, প্রত্যেকটা ভাব শুধুমাত্র ইংরেজিতে শুধুমাত্র এক প্রকার ভাব আছে, যেই প্রকার ভাবের ফর্মের কি নাই, বেশি ফর্ম নাই। আর পৃথিবীতে যতগুলো ভাব আছে তিনটা না, হ্যাঁ সামিরা পাঁচটা, তোমারটা ঠিক আছে। খাদিজাতুল কুবরা, ইপো, না স্যার তিনটা না পাঁচটা আছে। দেখো আমি তোমাদেরকে বলি, তোমরা এই ভাবগুলোর সাথে পরিচিতি আছো কিনা একটু বলিও, তোমাদের এই ভাবের সাথে পরিচয় আছে কিনা একটু আমাকে বলিও তো, তোমাদের এই ভাবগুলোর সাথে পরিচয় আছে কিনা আমাকে একটু বলিও। এই ভাবগুলোর সাথে পরিচয় আছে কিনা আমাকে একটু বলিও। স্যার বিভাব নাম শুনছো কখনো? বিভাব, দুভাব, হ্যাভাব নাম শুনছো? যদি এগুলোকে অক্সিলারি বলে, অক্সিলারি হোক মেইন ভাব হোক, অক্সিলারি হোক প্রিন্সিপাল ভাব হোক, প্রত্যেকটা ভাবের পাঁচটা করে ফর্ম থাকবে, শুধুমাত্র মডালস অক্সিলারি ছাড়া। কি ছাড়া স্যার? মডালস অক্সিলারি ছাড়া। আমরা জানি তোমরা মডালস অক্সিলারি কি, এটা তোমরা আশা করি সবাই জানো। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এইগুলোকে নরমালি আমরা কি বলি? মডালস অক্সিলারি বলি। এই মডালস অক্সিলারি ভাব গুলো ছাড়া পৃথিবীতে যতগুলো ভাব আছে প্রত্যেকটা ভাবের পাঁচটা করে ফর্ম আছে। কয়টা করে ফর্ম আছে স্যার? পাঁচটা করে ফর্ম আছে। আমি বলি প্রথমটাকে বলা হয় বেস ফর্ম। প্রথমটাকে কি বলা হয়? বেস ফর্ম। স্যার আমি বেস ফর্মকে বি নট দ্বারা প্রকাশ করি। বি নট, বি শূন্য মানে কোনো ধরনের পরিবর্তন নাই। বেস ফর্ম মানে হচ্ছে কোনো ভাব বাক্যের মধ্যে যেভাবে আছে সেভাবে ইউজ হলে, অর্থাৎ এটা দ্বারা কোনো টেন্স চিনা না গেলে, এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হোক, থার্ড পারসন প্লুরাল হোক, ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক, ফার্স্ট পারসন প্লুরাল হোক, অর্থাৎ সাবজেক্টের কারণেও এই ভাবটা কখনো কোনো পরিবর্তন আসবে না, তাকে বলা হয় ভাবের বেস ফর্ম, তাহলে এটা একটা ভাবের বেস ফর্ম। ধরো বি ভাব, আমরা বলি না বি ভাব, ইংরেজরা ডিকশনারিতে একটা ভাবকে যেভাবে দিয়েছে ঠিক সেইভাবে ওই ভাবটা বাক্যের মধ্যে ব্যবহার হলে তাকে বলা হয় বেস ফর্ম। বেস মানে ভিত্তি, ফর্ম মানে গঠন, ভিত্তি গঠন মানে যেভাবে বানিয়েছে ঠিক সেভাবে ব্যবহার হওয়াকে বলা হয় বেস ফর্ম। ঠিক সেভাবে ব্যবহার হওয়াকে বলা হয় স্যার বেস ফর্ম। এবার আমি যদি বলি, এরপর আমাদের রয়েছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম স্যার একটা ভাবকে প্রেজেন্ট টেন্স আমরা যেটা ইউজ করি প্রেজেন্ট ফর্ম। তাহলে স্যার প্রেজেন্ট ফর্ম মনে করো বি ভাবের প্রেজেন্ট ফর্ম কি কি আছে তোমরা এটা তো সবাই জানো, এম, ইজ, আর, এই তিনটাকে বলা হয় বি ভাবের প্রেজেন্ট ফর্ম। এই তিনটাকে বলা হয় স্যার বি ভাবের প্রেজেন্ট ফর্ম। এরপর আরেকটা ফর্ম আছে বি ভাবের, সেটাকে বলা হয় পাস্ট ফর্ম। কি ফর্ম? আচ্ছা প্রেজেন্ট ফর্মকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বি ওয়ান দ্বারা। আজকের পর থেকে তোমরা যতদিন মাসুদ স্যারের ক্লাস পাবা, মাসুদ স্যার কখনোই বেস ফর্মের জন্য বি ওয়ান ফর্ম ইউজ করবে না। দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে। স্যার আমি এমনি হিউজ বলি নাই, হিউজ ডিস্টেন্স, বুঝাতে পারছি? অনেক বড় তফাৎ আছে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে, অনেক বড় তফাৎ আছে। যে বা যারা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মকে এক বলে, সেই বা তাদের, আমি বলি সবসময় বলি তাদের নতুন করে ইংরেজি শেখা উচিত, কারণ এখানে অনেক বড় গ্রামাটিক্যাল তফাৎ আছে। বেস ফর্ম ব্যবহার হওয়ার নির্দিষ্ট জায়গা আছে, প্রেজেন্ট ফর্ম ব্যবহার হওয়ার নির্দিষ্ট জায়গা আছে। কেউ যদি বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক বলে, তাকে একটা বেস ফর্ম দিয়ে বলিও তো। আমি যদি বলি হি হ্যাজ টু গো, এই টু গো, এই যে গো দ্বারা কোনো টেন্স আইডেন্টিফাই করা যায় কিনা তাকে বলিও সবসময়। হ্যাঁ, কারণ দেখিও আমি যদি হ্যাজ টু বলি তাও গো থাকে, হ্যাজ টু তো প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট টেন্স, তখন তুমি এই যে গো দ্বারা আইডেন্টিফাই করতে পারতেছ না। তখন আমি যদি হ্যাড টু দিই তখনও প্রেজেন্ট টেন্স।
আমি যদি উইল হ্যাভ টু দি, হ্যাঁ তোমাকে শর্ত অনুযায়ী তখন কি বলতে হবে? প্রেজেন্ট ফর্ম। ওই যে প্রেজেন্ট ফর্ম আছে ভাবের, যারা বলে যে বা যারা বলে প্রেজেন্ট ফর্ম বি1 যদি বলে তাহলে এটাকে আমার কি বলতে হবে? প্রেজেন্ট টেন্স বলতে হবে। কিন্তু আসলে কি এটা প্রেজেন্ট টেন্স? টেন্স পরিবর্তন হচ্ছে, টেন্স পরিবর্তন হচ্ছে। স্যার আমি একটু বলি আমি কেমন আছি, বা আমার হচ্ছে আপনাদের সবার সালামের উত্তর দেওয়া সম্ভব না, কেউ রাগ করিয়েন না। আমি কেমন আছি সেটা অত বেশি ইম্পর্টেন্ট না, আমি কি পড়াচ্ছি সেটা বেশি ইম্পর্টেন্ট। একটু 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 ইয়া করে দিলাম আর কি। স্যার হয়তো কমেন্ট করার দরকার নাই, কারণ স্যারের যখন কমেন্টে ইয়া যায় কি বলে আমার যখন দৃষ্টিটা ওদিকে যায়, আমি আপনাদের কমেন্ট গুলো পড়লে হচ্ছে ওই আমার কনসেন্ট্রেশন ব্রেক করে। এটাকে আপনারা জাস্ট প্রশ্ন করবেন, যে প্রশ্ন করবেন কোনটা বুঝতেছেন না পড়া বা কি বুঝতেছেন না ওইটা একটু রিপিট করতে বলবেন। এর বাইরে আসলে আমি মনে করি না যে অন্য কিছু বলা উচিত আপনাদের। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি তাহলে প্রেজেন্ট ফর্ম আমরা বি2 কে দ্বারা কি দ্বারা প্রকাশ করব? পাস্ট ফর্ম যেটাকে বলছি সেটাকে বি2 দ্বারা প্রকাশ করব। যেমন দেখো তো বি ভাবের বি2 কি ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার বলা হচ্ছে বি2। এরপর আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল মানে বি3, এটা আমরা সবাই জানি বি3। যেমন বি ভাবের বি3 হচ্ছে বিন, বি ভাবের হচ্ছে বি3 হচ্ছে কি স্যার? বিন। এরপর আমাদের আছে কন্টিনিউয়াস ফর্ম, একটা ভাব আছে কন্টিনিউয়াস, যেটা কন্টিনিউয়াস টেন্সে আসে, সেটা ভাবের সাথে আইএনজি যুক্ত হয়ে আসে, ভাবের সাথে এই যে আইএনজি যুক্ত হয়ে আছে তাকে বলা হয় কন্টিনিউয়াস ফর্ম। প্রত্যেকটা ভাবের সাথে আইএনজি যুক্ত হয়ে আসাকে বলা হয় কি স্যার? কন্টিনিউয়াস ফর্ম। এরপরে স্যার আমরা জানি হ্যাভ ভাব আছে, হ্যাভ ভাব আছে, হ্যাভ ভাব আছে। যেমন দেখো হ্যাভ ভাবের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, যেমন আছে তেমন রেখে দেওয়া। প্রেজেন্ট ফর্ম হ্যাভও হতে পারে, হ্যাসও হতে পারে। যেমন যেমন আমি যদি বলি আই হ্যাভ আ পেন, এটা আমি হ্যাভ বলতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমার একটা কলম আছে এটা বোঝাতে। কিন্তু তুমি যদি বলো হি হ্যাভ আ পেন বলতে পারো না, তুমি কি বলতে হয়? হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। অর্থাৎ যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন অনেকের মাথায় আসতে পারে স্যার থার্ড পারসন তো চিনিও না, সিঙ্গুলার কি এটাও চিনি না। আচ্ছা আমি তোমাদেরকে একটু করে বলে দিই, আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, এগুলো হচ্ছে কি পারসন স্যার? ফার্স্ট পারসন। ইউটা হচ্ছে কি স্যার? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। এই তিনটা ছাড়া পৃথিবীতে যতগুলো ওয়ার্ড সাবজেক্টের জায়গায় আসবে সবগুলোই থার্ড পারসন। কথাটা বুঝাইতে পারছি? আই উই ইউ এই তিনটা ছাড়া পৃথিবীতে যতগুলো ওয়ার্ড, আমি কিন্তু একদম বেসিক পড়াচ্ছি, বেসিক মানে একদম বেসিকটা পড়াই দিচ্ছি আমি তোমাদেরকে। পৃথিবীতে এই তিনটা ওয়ার্ড ছাড়া ভাবের 6টা রূপ কেমনে হয় আমাকে একটু দেখাই দিও। বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভাবের সাথে আইএনজি ফর্ম। এই পাঁচটার পরে আর কোন ভাবের ফর্ম থাকলে আমাকে একটু দেখাই দিও উইথ রেফারেন্স সহ দেখাই দিবা স্যার। তাহলে বলছি এরপরে হ্যাভ অথবা হ্যাজ, যেটা বলছিলাম এখানে, হ্যাঁ হ্যাজ বসে তাহলে কখন? থার্ড পারসন সিঙ্গুলার হলে। এখন যারা থার্ড পারসন সিঙ্গুলার ছিল না, আমি তোমাকে চিনাই, পৃথিবীতে আই উই ইউ এই তিনটা শব্দ ছাড়া অন্য যেই শব্দ সাবজেক্টের জায়গায় বসে, কথা বলছি সাবজেক্টের জায়গায়, যে ভাবের পূর্বে সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা বসবে তাকে বলা হয় থার্ড পারসন। এবার সিঙ্গুলার মানে একজন, ওই জিনিসটা দ্বারা যদি একজন, যেমন দেখো এখানে হিটা, আই উই ইউ এই তিনটার বাইরে একটা ওয়ার্ড, তার মানে এটা একটা থার্ড পারসন, এটা একটা কি স্যার? থার্ড পারসন। এখন কথা হচ্ছে হ্যাঁ এখন কথা হচ্ছে স্যার তোমাদের কমেন্টগুলো, কথা হচ্ছে স্যার এখন আমাদের এটা একজন বুঝাচ্ছে, একজন বুঝালে আমরা কি জানি? সিঙ্গুলার বলে। এটাকে কি বলে? সিঙ্গুলার বলে। এটাকে কি বলে? সিঙ্গুলার বলে। তাহলে স্যার এরপর আমাদের দেওয়া পাস্ট ফর্ম বি2, হ্যাঁ এরপরে বি3 হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে হেভিং হচ্ছে ভাবের সাথে আইএনজি। এরপরে ডু হচ্ছে বেস ফর্ম, ডাস অথবা ডু হচ্ছে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডান হচ্ছে বি3 ফর্ম, ডুইং হচ্ছে কি ভাবের সাথে আইএনজি ফর্ম। স্যার এগুলো আমরা সবাই জানি, বাট তোমরা এটা না জানলে সুন্দর করে এসএস দিয়ে রাখো, আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। এটা একটু এসএস নিয়ে ফেলো। আমাদের এই তিনটা ভাবের ফর্মগুলো অবশ্যই জানা লাগবে, এই জন্য তোমরা এটা একটু এসএস নিয়ে ফেলো। সবাই এসএস নিছো? এটা সবাই এসএস নিছো? স্যার বুঝা যাচ্ছে? এসএস তোলা হয়েছে সবার?
এই টু প্লাস ভাবের তুমি যেটা বলছো টু প্লাস ভাবের বেস ফর্ম, এখানে তো তুমি টু নিয়ে আসছো, এখানে তো তুমি টু নিয়ে আসছো স্যার, এটা তো তুমি আর ইয়া করতেছো না। টু এর পরে তুমি টু এর পরে যে বেস ফর্মটা আনতেছো সেটাই তো আমি কথা বলেছি। আমি তোমাকে ওটা লিখে দিব, আমার আজকের মূল পড়া ওইগুলোই। এখন আমি বলি, এখন তোমাদেরকে আজীবন তোমাদের টিচাররা বা তোমরা যেখানে যেখানে পড়ছো তোমাদের লাইফ পুরা তেনা তেনা করে ফেলছে ভাই, মানে রুলস লিখতে লিখতে, গাইড বই রুলস লিখতে লিখতে তেনা তেনা করে ফেলছে, যেটা দরকারই নাই তোমার লাইফে, এত কিছু পড়ার দরকারই নাই। তোমার যেটা দরকার সেটা হচ্ছে মাত্র 5টা নিয়ম পড়া। কি কি নিয়ম? ভাবের দেখো কি কি নিয়ম, ভাবের বেস ফর্মের জন্য একটা নিয়ম, প্রেজেন্ট ফর্মের জন্য একটা নিয়ম, পাস্ট ফর্মের জন্য একটা নিয়ম, পাস্ট পার্টিসিপেলের জন্য একটা নিয়ম, ভাবের সাথে আইনজির জন্য নিয়ম। অর্থাৎ এই 5টা ভাব, তোমাকে তো রাইট ফর্ম অফ ভাব বসাতে হচ্ছে, অর্থাৎ ভাবের তোমার রাইট ফর্মটা বসাতে হচ্ছে, একটা ভাবের রাইট ফর্মটা বসাতে হচ্ছে, তাই না? অর্থাৎ ওই ভাবটা কখন কি বসবে সেটা বসাইতে হচ্ছে। যে তার মানে তুমি রাইট ফর্মের জন্য 5টা ফর্ম কোথায় কোথায় বসবে সেটা যদি তুমি নিশ্চিত করতে পারো, বেস ফর্ম কোথায় বসবে সেটা যদি তুমি জেনে যাও, ভাবের সাথে এস বাই এস কখন যুক্ত করবো, বা ভাবের প্রেজেন্ট ফর্ম কোথায় ইউজ হবে সেটা যদি তুমি জেনে যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ভাবের সাথে আইএনজি ফর্ম কোথায় ইউজ হয় সেটা যদি তুমি জেনে যাও, বি থ্রি ফর্ম কোথায় ইউজ হচ্ছে সেটা যদি তুমি জেনে যাও, বি থ্রি কখন ইউজ হচ্ছে সেটা যদি তুমি জেনে যাও, তাহলে তোমার আর কখনো পেইন হবে না। আমার যে 5টা নিয়ম আমি তোমাদের জন্য ফিক্স করেছি সেটা হচ্ছে, প্রথমটা ভাবের বেস ফর্ম কোথায় কোথায় ইউজ হবে আমরা সেটা একটু দেখে ফেলবো, কেমন? ভাবের বেস ফর্ম। এবার দেখো তাহলে স্যার, প্রথম যে নিয়মটা আমাদের রুল নাম্বার 1, এটা এসএস নিলেও রাখতে পারো, তোমরা আমার সাথে সাথে লিখলেও পারো। আমাদের ভাবের বেস ফর্ম যেই যেই জায়গায় ব্যবহার হবে, যেখানে যেখানে আমরা দেখলে ভাবের বেস ফর্ম চোখ বন্ধ করে বলে দিতে পারবো, চোখ বন্ধ করে বলে দিতে পারবো। স্যার 1 নম্বরে টু প্রিপজিশন, যদি বাক্যের কোথাও আমরা টু দেখি, টুর পর পরে যে কালিঘর থাকবে সেই কালিঘর আমরা ভাবের বেস ফর্ম ইউজ করতে পারবো। যেটা যেটা সুমাইয়া জানি কে নাম, ওর নামটা কি জানি ছিল, এটা কমেন্ট করছে, হ্যাঁ সাবরিনা ইয়াসমিন। এবার তুমি বুঝতেছো তাহলে স্যার, এবার তুমি বুঝতেছো তাহলে টু এর পরে ভাবের বেস ফর্ম হবে, এইটা একটা ভাবের অবস্থান নির্ণয়কারী। হ্যাঁ, এরপরে স্যার আমাদের যতগুলো মডালস অক্সিলারি আছে ইংরেজিতে, যতগুলো মডালস অক্সিলারি আছে সবগুলো মডালস অক্সিলারি ভাবের পরে সবসময় ভাবের বেস ফর্ম, সবসময় ভাবের বেস ফর্ম। টু ডু ভাবের পরে স্যার যতগুলো টু ডু ভাব, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি, আই গো, সরি আই না বলি, আমি এটা আই না বলে একটা কাজ করি, এটা কাটা দাও, আমি যদি আই না বলি এটা বলি, হি গোস টু স্কুল। একদম ইজি এক্সাম্পল দিচ্ছি। এটাকে যদি কেউ নেগেটিভ করো বা ইন্টারগেটিভ করো, আচ্ছা এটাকে কেউ ইন্টারগেটিভ করো তো শুধু আমাকে হি গোস টু স্কুল এটাকে একটু ইন্টারগেটিভ করে দেখাও, তোমরা আমাকে এটা একটু ইন্টারগেটিভ করে দেখাও তো, সবাই আমাকে এটা একটু ইন্টারগেটিভ করে দেখাও। হি গোস টু স্কুল এটাকে একটু ইন্টারগেটিভ করে দেখাও তো। স্যার ইন্টারগেটিভ করা যাচ্ছে না, আমি তো কারো কমেন্ট পাচ্ছি না এখনো পর্যন্ত। হ্যাঁ সাবরিনা ইয়াসমিন, হ্যাঁ ডাজন্ট হি গো টু স্কুল। এবার আসো, ডাজন্ট হি, গুস বলতেছো না তোমরা, কিন্তু কি বলতেছো? গো টু স্কুল। এবার বোঝার ট্রাই করো। স্যার আমাদের তো এখানে গুস ছিল, কি ছিল? গুস ছিল, তাই না? কিন্তু আমরা যখন এরকম করছি, অক্সিলারি যখন নিয়ে আসছি তখন কিন্তু তুমি কি করতেছো, এখানে গু বলছো আর এস বাই ইএস যুক্ত করতে পারতেছো না, এস বাই ইএস যুক্ত করা যাচ্ছে না। তোমাকে তখন কি বলতে হচ্ছে বলতো? তখন তোমাকে কি বলতে হচ্ছে? গো বলতে হচ্ছে। কেন জানো? এই যে তোমার একটা ডু চলে আসছে না, টু ডু ভাবের পরে যেই ভাবটা আসে সেটাকে বেস ফর্মে করে দিতে হয়, সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার হোক, তমুক হোক যাই হোক, আমাকে কি করতে হয়? বেস ফর্মে করে দিতে হয়। হ্যাঁ তোমাদের উত্তর হচ্ছে, কিন্তু আমার এখানে উত্তর হওয়াটা মুখ্য বিষয় না, এটা সহজ জিনিস, এটা সবাই পারবে। মুখ্য বিষয় হচ্ছে এখানে গু কেন হয়, গুস কেন হয় না? গুস তো এখানে ছিল, ইন্টারগেটিভ এসে কেন হয় না? কারণ এখানে আমাদের কি আছে? একটা কি ভাব আছে, একটা আমাদের ডু ভাব আছে। ঠিক সেইভাবে কেউ যদি বলে হি, দেখো তো, হি ওয়েন্ট
টু স্কুল। আচ্ছা এটা নেগেটিভ এরকম না হবে, সরি এটার ইন্টারগ্রেটিভ এরকম না হবে। আচ্ছা আমি যদি নেগেটিভও বলি কি রকম হয়, হি ডিড নট গো টু স্কুল। স্যার আমার উত্তর এরকম না, নেগেটিভ হলে এরকম না উত্তর। কেন হয়? এখানে কিন্তু ওয়েন্ট ছিল, পাস্ট টেন্স বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? পাস্ট টেন্স বুঝাচ্ছে। কিন্তু তোমার পরবর্তীতে এসে তুমি পাস্ট ফর্মটা রাখতে পারো নাই, টেন্স পরিবর্তন হয় না কিন্তু। হ্যাঁ তুমি টেন্স পরিবর্তন করেছো, যে ডু ভার্বটা অক্সিলারি আনো তুমি সেটাকে পরিবর্তন করে, কিন্তু তোমার যে মেইন ভার্ব সেটাকে বেস ফর্ম করে দিতে হয়। কারণ গ্রামাটিক্যাল রুলস বলে যতগুলো টু ডু ভার্ব আছে সব টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম। স্যার আমি এতটুকু কথা সবাইকে বুঝাইতে পারছি? সবাই যদি এতটুকু কথা শিওর হও আমাকে জাস্ট একটু করে ওকে লিখবা, একটু করে ওকে লিখবা যদি এতটুকু সবাই কথাটা বুঝো। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষায় আসে। তোমাদের ওই যে কতগুলোই আছে, 1 নাম্বার একটা খালি ঘর আছে না, 2 নাম্বার একটা খালি ঘর আছে না, স্পেশাল ওয়ার্ডের ইউজ আছে না, সেই স্পেশাল ওয়ার্ডে তুমি ভাবের বেস ফর্ম দেখলে এই শব্দগুলো বসাতে পারবা। খালি ঘরের পরে ভাবের বেস ফর্ম দেখলে এই শব্দগুলো বসাতে পারবা। এবার আমি তোমাকে বলি বাক্যের মধ্যে লেস্ট আসে, বাক্যের মধ্যে লেস্ট আসলে শুড অথবা মাইটের পরে, যেহেতু এটা মডাল অক্সিলারি ভার্ব, এই দুইটা মডাল, শুড এটাও মডাল অক্সিলারি ভার্ব, মাইট এটাও মডাল অক্সিলারি ভার্ব, তার মানে ভাবের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তোমাকে যেটা জানতে হবে লেস্ট থাকলে বাক্যের মধ্যে শুড অথবা কি বসে? মাইট বসে। শুড অথবা কি বসে? মাইট বসে। এরপরে হেড বেটার অথবা উড রেদার, হেড বেটার অথবা উড রেদার, এই জিনিসগুলো যদি বাক্যের মধ্যে থাকে আমাদেরকে চোখ বন্ধ করে ভাবের কোন ফর্ম বসাইতে হয়? বেস ফর্ম বসাইতে হয়। আমাদের পরীক্ষার মধ্যে যে কালীঘরটা দিবে পাশে যে ওয়ার্ডটা বসাই দিবে সেই ওয়ার্ডটা যেমন দিবে তেমন রাখি দিব আমরা। কোন কোন নিয়মে? এই যে জিনিসগুলোতে পড়লে টু এর কালীঘরের পূর্বে টু বসলে, কালীঘরের পূর্বে মডাল অক্সিলারি বসলে, কালীঘরের পূর্বে টু ডু ভার্ব বসবে, কালীঘর লেটস অথবা শুড অথবা মাইট বসলে, এরপর আমাদের হচ্ছে কি হেড বেটার অথবা উড রেদার। এই জিনিসগুলো পড়লে আমরা চোখ বন্ধ করে ওই জায়গায় কি ইউজ করে দিব? ভাবের বেস ফর্ম ইউজ করে দিব। এতটুকু আশা করি সবাই বুঝেছো, এতটুকু আশা করি সবাই বুঝেছো। এতটুকু যদি সবাই বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট করো ওকে স্যার আমরা বুঝেছি, এতটুকু আমাকে একটু কমেন্ট করো, এতটুকু আমাকে একটু কমেন্ট করো। স্যার এতটুকু যদি আমরা বুঝি আমরা একটু কমেন্ট করি, কেমন? এতটুকু যদি আমরা বুঝি একটু কমেন্ট করি। স্যার এবার আসি আমাদের দ্বিতীয়তে। ও আরেকটা তোমাদের এখানে একটা জিনিস, তোমরা কি কজেটিভ নাম শুনছো কখনো? কজেটিভ নামটা শুনছো কখনো লাইফে? কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব নামটা আশা করি শুনো নাই। যদিও না শুনো আমি বলে দিই, লেট, গেট, ওয়ান্ট, লাইক, হ্যাভ, এইগুলোর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ভাবের বেস ফর্ম থাকবে। দেখো লেট, গেট, ওয়ান্ট, লাইক, হ্যাভ, এগুলোর পরে যদি কোনো অবজেক্ট থাকে সেগুলোর পর আমাদের কি করতে হবে? ভাবের সাথে আইএনজি করে দিতে হবে। কি করে দিতে হবে? আচ্ছা আমি যদি বলি তোমাকে এটা কি হবে বলো তো, আই লাইক হিম, এটা কি হবে? এখানে কোনটা বসাবা? এই জায়গায় কোনটা বসাবা তোমরা বলো তো? এই জায়গায় তোমরা কি ইউজ করবা? এই জায়গায় তোমরা কি ঠিক ইউজ করবা একটু বলো তো? এরপরে ডিডন বলেছিলাম যে ওয়েন্ট ছিল এই কারণে, ওই যে ওয়েন্ট ছিল না, ওয়েন্ট তো পাস্ট ফর্ম। আমাদের যদি এটা শুধু গুজ হতো তখন আমরা নেগেটিভ করার সময় ডাজন টানতাম। কি আনতাম স্যার? ডাজন টানতাম। হ্যাঁ যখন ওয়েন্ট বলেছে পাস্ট ফর্ম হলে ডু ভার্বের কোন ভাব আনতে হবে? আচ্ছা ডু ভার্ব কখন আনি? নেগেটিভ করার সময় বা প্রশ্ন বানানোর সময়, যখন বাক্যের মধ্যে আমরা অক্সিলারি পাই না তখন তো এই জিনিসগুলো আনি আমরা, তাই না? আমরা হ্যাঁ তাহলে স্যার বলতো এই যে কজেটিভ ভার্বের পরে আমাদের যদি অবজেক্ট থাকে, এই যে অবজেক্ট আছে পজিটিভ ভার্ব, দেখো পজিটিভ ভার্বের পরে হিম আছে, তাহলে আমরা কি জানি ওটাকে ভার্বের বেস ফর্ম রেখে দিতে, অর্থাৎ এখানে আমাদের উত্তরের মধ্যে কি বসবে? বি ভার্বটাই বসবে।
স্যার আমাদের 1 নাম্বার নিয়ম শেষ, এবার আমরা 2 নাম্বার নিয়মে আসি। স্যার 2 নাম্বার নিয়মটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের ব্যবহার, V1 ফর্মের ব্যবহার। V1 ফর্ম কোথায় কোথায় ব্যবহার হয় আমরা এটা তো দেখি না। বিং কেন হবে আয়েশা আক্তার? বিং কেন হবে? আমি বলেছি অবজেক্ট থাকলে পজিটিভ ভাবে, এরপরে হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়মে আসি। স্যার 2 নাম্বার নিয়মের মধ্যে হচ্ছে আমাদেরকে কোথায় কোথায় B1 ফর্ম ব্যবহার হয় সেটা একটু দেখতে হবে। 2 নাম্বার ফর্মে B1 ফর্ম কোথায় কোথায় ব্যবহার হয় সেটা দেখতে হবে। বলে রাখি B1 ফর্মের ব্যবহার। প্রথমত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝার একটা শর্টকাট বলি। কালকেও ছিল, কালকে ছিল, আজকে আছে, আগামীকালও থাকবে। আগামীকালও থাকবে। এমন যত কাজ আছে, যে কাজটা গতকালও হয়েছে আজকেও হচ্ছে আগামীকালকেও হবে, যে কাজটা গতকালকে করেছো আজকেও করছো আগামীকালকেও করবা। যেমন আমরা সবসময় বলি আমি স্কুলে যাই, কথাটা বলি তুমি গতকালকেও গিয়েছো আজকেও যাচ্ছ আগামীকালকেও যাবা। অর্থাৎ যেটা আমরা প্রতিদিন করি, যেটা কন্টিনিউয়াস করি, প্রতিদিন যেটা আমাদের লাইফে চলে, সেটাকে আমাদের বলতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সেটাকে আমাদের কি বলতে হয় স্যার? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে হয়। এবার আমি যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সবসময় ভাবের কোন ফর্ম হয় ব্যবহার হয়? V1 ফর্ম ব্যবহার হয়। বাক্যের মধ্যে টিল অথবা আনটিল আছে। বাক্যের মধ্যে কি আছে? টিল অথবা আনটিল আছে। টিল অথবা আনটিলের পরে যেই ক্লজ, সেই ক্লজে যেই পার্ট, সেই পার্টটা অবশ্যই ভাবের B1 ফর্ম হবে, B1 ফর্ম হবে। এবার আমাদের শেল অথবা উইল আছে। আমাদের মনে করো ক্লজ, তোমরা মনে হয় অনেকে ক্লজ চিনো না। ক্লজ চিনার দরকার নাই, তোমাকে আমি একটা শর্টকাট বলে রাখি। ক্লজ বলা হয় নরমালি সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব তো আশা করি সবাই নাম শুনেছো। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব নাম শুনছো না? আচ্ছা নাও শুনলে আমি তোমাদেরকে এটাও চিনাই, ফাইনাইট ভার্বও চিনাই আমি তোমাদেরকে। লিখা তো আর একটু হতে হবে, আমি ক্লিয়ার করি। স্যার নন ফাইনাইট চিনলে ফাইনাইট চিনবা। নন ফাইনাইট চিনলে ফাইনাইট চিনা একদম পানির মতো সহজ। নন ফাইনাইট বলা হয় B3 হলে, ভার্বের সাথে আইএনজি হলে, এই দুইটার পূর্বে অক্সিলিয়ারি না থাকলে, অক্সিলিয়ারি নাই, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এটাকে বলা হয় পার্টিসিপল, এটাকে বলা হয় জিরান্ড। অথবা টু এর পরে ভার্বের বেস ফর্ম হলে এটাকেও কি বলা হয় নন। তাহলে নন ফাইনাইট ভার্ব পাচ্ছি 3 প্রকার। কোন একটা ভার্ব V3 হওয়া, এককভাবে V3 হওয়া, ভার্বের সাথে আইএনজি হওয়া, অথবা টু এর পরে ভার্বের বেস ফর্ম হওয়া। কোন ভার্ব যদি এইরকম না হয় তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, যদি এরকম হয় তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আবার কোন ভার্ব যদি এই 3টা থেকে বেঁচে থাকে, অর্থাৎ ওই ভার্বটা V3 না হলে, ওই ভার্বটা ভার্বের সাথে আইএনজি না হলে এবং এদের পূর্বে অক্সিলিয়ারি না বসলে তাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অথবা কোন ভার্ব বেস ফর্মে হলে তার পূর্বে টু বসে গেলে তাকে বলা হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা নন ফাইনাইট ভার্ব চিনলে আর পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো ভার্ব আছে সবগুলো ফাইনাইট ভার্ব। এই 3টা ভার্ব ছাড়া যতগুলো ভার্ব আছে সবগুলোই ফাইনাইট ভার্ব। সবগুলোই কি ভার্ব স্যার? ফাইনাইট ভার্ব। এরকম বলছি। এবার শেল অথবা উইল, এইরকম একটা ফাইনাইট ভার্বের মধ্যে যদি শেল অথবা উইল থাকে, ওইটা তো বেস ফর্ম হবে, কিন্তু এইরকম যখন আমাদের আরেকটা ক্লজ আসবে, সেই ক্লজে আমাদের ভাবের বেস ফর্ম আসতে হবে। এই ভাবের কোন ফর্ম আসতে হবে? বেস ফর্ম আসতে হবে। কোনো একটা অংশে যদি ফিউচার টেন্স লাগে, পরবর্তী যেই টেন্স আমাদের সাথে যুক্ত হয় সেই টেন্সটা হয়ে যায় ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সেখানে আমাদের V1 আনতে হয়। এরপর আমাদের ফুর গার্ডেন্স, এখানে কিছু শব্দ তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা শর্টকাট জানার জন্য আমি তোমাদেরকে এটা দিয়েছি মুখস্থ রাখার জন্য। F ফর ফ্রিকোয়েন্টলি, F ফর কি স্যার? ফ্রিকোয়েন্টলি। হ্যাঁ, U ফর often, U ফর usually, R ফর রেগুলারলি, R ফর কি স্যার? রেগুলারলি। G ফর জেনারেলি, A ফর actually, R ফর হচ্ছে তোমার রেগুলারলি, যেহেতু দিয়েছি আমাদেরকে রেয়ারলি। হ্যাঁ, D ফর হচ্ছে ডেইলি, ফর হচ্ছে কি স্যার? ডেইলি। E ফর হচ্ছে এভরি প্লাস যে কোনো টাইম, এভরি ডে, এভরি নাইট, এভরি উইক, এভরি প্লাস সময়। N ফর হচ্ছে নরমালি। হ্যাঁ, S ফর হচ্ছে স্যার সামটাইমস অথবা সেলডম।
তুমি যদি এই শব্দের স্ক্রিনশট দিয়ে রাখো, এই শব্দগুলোর কোনো একটা শব্দ বাক্যের মধ্যে দেখলে, এই শব্দগুলোর কোনো একটা শব্দ বাক্যের মধ্যে দেখলে তুমি চুপ বন্ধ করে ওই ভাবের মধ্যে বেস ভাবের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারবা। ভাবের কোন ফর্ম ইউজ করতে পারবা? প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারবা। তাহলে আমার কি কি লাগবে? যে যে ফ্রিকোয়েন্টলি, অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, তুমি সব শব্দ শুনেছো। এই ফোর গার্ডেন্স দিয়ে মনে রাখতে পারো। এই ফোর গার্ডেন্স থেকে যে কোনো একটা ওয়ার্ড যদি তোমার বাক্যের মধ্যে ব্যবহার হয়, তাহলে চুপ বন্ধ করে ওই ভাবকে তুমি বেস ফর্মে ব্যবহার করতে পারবা। ওইভাবে কোন ফর্মে ব্যবহার করতে পারবা? বেস সরি প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্মে বি1 ফর্মে ব্যবহার করতে পারবা, প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে পারবা। আমাদের এই ছিল 2 নাম্বার নিয়ম, এই ছিল স্যার 2 নাম্বার নিয়ম। এবার আসি আমরা 3 নাম্বার নিয়মে আসি। 3 নাম্বার নিয়মে আসি, রুল 3। স্যার রুল 3 হচ্ছে আমাদের বি2 এর ব্যবহার, পাস্ট ফর্মের ব্যবহার। কিসের ব্যবহার স্যার? এই যে পাস্ট ফর্মের, আমাদের কিসের ব্যবহার? এটা পাস্ট ফর্মের ব্যবহার। পাস্ট ফর্ম কোথায় কোথায় ব্যবহার হয় সেটা একটু আমরা দেখবো আর কি। পাস্ট ফর্ম কোথায় কোথায় ব্যবহার হয়? স্যার পাস্ট ইনডেফিনিট টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্স মানে বুঝি তো, যেটা অতীত হয়ে গেছে। আশা তোমরা তো সবাই যেহেতু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আশা করি তোমরা সবাই টেন্স পারো, মোটামুটি টেন্স পারো। আমার মনে হয় টেন্স নিয়ে কথা বলা উচিত হবে না। টেন্স বললেও তোমাদেরকে এটা লজ্জা দিচ্ছি এরকম হয়ে যাবে ব্যাপারটা। সুতরাং আমি আসলে টেন্স নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি ধরে নিচ্ছি তোমরা টেন্স সবাই পারো, আমি ধরেই নিচ্ছি তোমরা সবাই টেন্সে মোটামুটি স্ট্রং আছো। হ্যাঁ, তাহলে স্যার আমাদের যতগুলো পাস্ট ইনডেফিনিট টেন্স বাক্যের মধ্যে ব্যবহার হবে, সব পাস্ট ইনডেফিনিট টেন্সে আমাদের বি2 ফর্ম ইউজ করতে হবে। আমাদের যতগুলো লাস্ট প্লাস টাইম উল্লেখ থাকবে, লাস্ট প্লাস টাইম মানে কি? লাস্ট আওয়ার, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট ফ্রাইডে, লাস্ট সানডে, হ্যাঁ লাস্ট হচ্ছে লাস্ট জানুয়ারি, অর্থাৎ লাস্টের পরে যে কোনো একটা টাইম উল্লেখ থাকলে, লাস্টের পরে যে কোনো একটা টাইম উল্লেখ থাকলে অথবা ইয়েস্টারডে উল্লেখ থাকলে সরাসরি আমরা ওখানে কি ইউজ করতে পারবো? বি2 ফর্ম ইউজ করতে পারবো, বি2 ফর্ম ইউজ করতে পারবো। বাক্যের মধ্যে যদি উইশ থাকে, বাক্যের মধ্যে যদি তুমি উইশ দেখো, বাক্যের মধ্যে কোনো অংশে যদি উইশ ওয়ার্ডটা ব্যবহার হতে দেখো, তাহলে তুমি চোখ বন্ধ করে ওখানে বি2 ফর্ম ইউজ করে দিবা। হ্যাঁ, উইশের পরে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব থাকে সবসময় কিন্তু ওয়ার ইউজ করতে হয়, ওয়াজ ইউজ করা যাবে না। তোমাদের একটা প্রশ্ন দিই, তাহলে এটা ভালো করে বুঝবা। কেউ যদি বলে আই উইশ, আই উইশ, আই বি দিয়েছে, এখানে দিয়েছে আ কিং, এখানে কি দিয়েছে? আ কিং দিয়েছে। বলো তো তোমরা এখানে এটা কোন ফর্ম ইউজ করবা? বিটাকে কি ইউজ করবা বলো তো তোমরা, যারা সবাই এরকম বাক্যগুলো দেখেছো লাইভে, তারা একটু বলো তো এটা কি হবে? টেন্স পারলে তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া, টেন্স পারলে আলহামদুলিল্লাহ শুকরিয়া। হ্যাঁ, তোমরা এটা কমেন্ট করো তো, আই উইশ আই বি ভাব দিয়েছি, এখানে তুমি রাইট ফর্ম ভাব বসাও তো, কি বসাবা এখানে? এখানে কি বসাবা বলো? বলো এখানে কি বসাবা? একটু কমেন্ট করো তো তোমরা কি বসাবা। হ্যাঁ, আই ওয়ার বসবে, পাস্ট টেন্স মানে বি2। হ্যাঁ, এখানে কি বসবে? ওয়ার বসবে, তাই না? আর আরো শুধু একজন কমেন্ট করবে যে, আর একজন কমেন্ট করবে যে, আর কেউ কমেন্ট করবে না? ওয়ার বসবে। অথচ আমরা কি জানি? আই ওয়াজ গোয়িং হয়, আই ওয়াজ, কিন্তু আই ওয়ার গোয়িং হয় কখনো? তোমাকে কিন্তু এখানে ওয়ার দিতে হচ্ছে, ওয়ার। এটা অতীতে এমন কোনো অবাস্তব ঘটনা মিন করে। আই উইশ মানে ইস, আমি যদি এরকম হইতে পারতাম। তুমি বলো না ইস, উফ, আমি যদি আবার ছোট হইতে পারতাম, উফ, আমি যদি আবার ক্লাস 1-এ পড়তে পারতাম, উফ, আমি যদি ক্লাস 9-এ পড়তে পারতাম, আবার ভালো করে পড়ে পড়ে আসতাম। হ্যাঁ, এরকম আফসোস করো না? যদিও ভাই পড়ালেখা নিয়ে কেউ আফসোস করে না, এটা ভন্ডাই আর কি। পড়ালেখা নিয়ে আফসোস করতে দেখলে বলে যে ভাই বেশি ভালো হয়ে যেত, তাড়াতাড়ি এখানে চলে আসছি। হ্যাঁ, এই যে ওই জায়গাগুলোতে আমরা কি করি, এগুলোকে বলা হয় অতীতের মধ্যে অবাস্তব কোনো কিছু, যেটা আর কখনো সম্ভব না। ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ওয়ার ইউজ করি সব ক্ষেত্রে। এটা সাবজেক্ট হি হোক, সাবজেক্ট আই হোক, সাবজেক্ট ইউ হোক, সাবজেক্ট দে হোক, যেটাই হোক, সবসময় আমরা কি ইউজ করবো? ওয়ার ইউজ করবো, শুধুমাত্র উইশের ক্ষেত্রে। এটা একটু মাথায় রাখবা আর কি। এরপরে ক্লসের, এরপরে যদি ওই যে একটু আগে বলেছিলাম ক্লস কাকে বলে? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই ফাইনাইট ভার্বটা যদি কোনোভাবে বি3 হয়, এটা একটু লিখে রাখো, হেড প্লাস বি3 হয় অথবা শুধু বি2 হয়। বলো, এই ফাইনাইট ভার্বটা একটা ক্লসের মধ্যে যদি হেড প্লাস বি3 হয়,
হেড প্লাস V3 হয় অথবা শুধু V2 হয়, চোখ বন্ধ করে পরবর্তী যে অংশ সেই অংশে আমাদের অবশ্যই V2 ইউজ করব। অবশ্যই আমরা কি ইউজ করব? V2 ইউজ করব, V2 ইউজ করব। স্যার আমি তোমাদেরকে মূল মূল কোনটা কোনটা পড়তে হবে আবার লাস্টে বলে দিই। তোমাদের এইগুলো আমি একবারে টু বি অনেস্ট আমি এটা এডমিশনে যাদেরকে ক্লাস করাচ্ছিলাম তাদের জন্য এই শর্টকাটটা বের করেছিলাম, এই কারণে তোমাদের নতুন কিছু হয়তো কথা লাগতে পারে, এগুলো তোমাদের লাগবে না, আমি সবগুলো লাগবে না, কোন কোনগুলো মূল লাগবে আমি সব শেষে আবার দাগাই দিব, তোমরা তখন এসএস নিয়ে নিবা। এটা এটা তোমরা বেশি করে পড়ো, এটা তোমরা বেশি করে পড়ো বলে আমি দাগাই দিব, কোনটা বেশি লাগবে এটা আমি দাগাই দিব। এরপরে এরপরে স্যার এখানে কমেন্টের অবস্থা জঘন্য, কেউ মানে আমি জিজ্ঞেস করলে কোনো কমেন্টই আসতেছে না তোমাদের থেকে। হ্যাঁ কমেন্ট আসতেছে অনেক লেট আসতেছে স্যার, আন্তরিকভাবে দুঃখিত। এরপরে স্যার আরেকটা আছে V3 অথবা V1। দেখো সিন্স অথবা এজিভ থাকলে, বাক্যের মধ্যে সিন্স অথবা কি থাকলে, এজিভ থাকলে, এদের পূর্বে যদি কোন একটা V3 আসে অথবা V1 আসতে, দেখো এদের পূর্বে V3 অথবা কি আসছে দেখো, V1 আসতে দেখো, তাহলে পরবর্তী ক্লসে অবশ্যই অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে? V2 ইউজ করতে হবে। অবশ্যই অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে স্যার? V2 ইউজ করতে হবে। এই ছিল আমাদের 3 নাম্বার নিয়ম, এই ছিল আমাদের 3 নাম্বার নিয়ম। আমরা এবার 4 নাম্বারে আসি। মূল পড়া 4 নাম্বার এবং 5 নাম্বার থেকে আমাদের পরীক্ষা বেশি আসে, 4 নাম্বার এবং 5 নাম্বার থেকেই সব থেকে বেশি আসে। আমাদের শিখবো এখন V3 এর ব্যবহার, কোথায় কোথায় V3 ব্যবহার হয় সেটা শিখবো আমরা। প্রথমে আসি যতগুলো পারফেক্ট আছে, যতগুলো পারফেক্ট আছে। আচ্ছা তোমরা বলো তো ইংরেজিতে পারফেক্ট টেন্স কয়টা? 3টা নাকি 4টা নাকি 5টা নাকি 6টা? পারফেক্ট টেন্স কয়টা আছে? কেউ কি বলতে পারবো পারফেক্ট টেন্স কয়টা আছে? ইংরেজিতে পারফেক্ট টেন্স আছে স্যার 6টা। কয়টা? 6টা। আমি বলি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো তো পারফেক্ট কথাটা উল্লেখ আছে কিনা? হ্যাঁ এরকম 6টা। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যতটা তুমি পারফেক্ট নাম শুনবা, যতটা কথা শুনবা, প্রত্যেকটা পারফেক্ট টেন্সে একটা হ্যাভ ভার্ব লাগবে, এরপরে V3 লাগবে। মনে করো প্রেজেন্ট পারফেক্ট, তখন তুমি হ্যাভ অথবা হ্যাজ আসবে। পাস্ট পারফেক্ট হ্যাড আসবে। ফিউচার পারফেক্ট উইল হ্যাভ অথবা কি আসবে? শ্যাল হ্যাভ আসবে আর কি। বুঝাতে পারছি? তাহলে এটা 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 মাথায় রাখতে হবে তোমাকে। পারফেক্ট কথাটা উল্লেখ থাকা মানে তোমাকে অবশ্যই একটা হ্যাভ ভার্ব লাগবে, অবশ্যই একটা কি ভার্ব লাগবে? হ্যাভ ভার্ব লাগবে। এরপরে অবশ্যই অবশ্যই কি লাগবে স্যার? অবশ্যই অবশ্যই আমাদের কি লাগবে বলতো? এরপরে V3 লাগবে। কি লাগবে? V3 লাগবে। এরপরে তোমাকে আমি এবার বলে দিই, পারফেক্ট কথা বলেছি, তোমাকে এবার কিছু পারফেক্ট কথা বের করে দিই। মনে করো জাস্ট আছে, ইয়েট আছে, জাস্ট নাও আছে, রিসেন্টলি আছে, অলরেডি আছে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ইট ইজ ফার্স্ট টাইম, ইট ইজ সেকেন্ড টাইম, এরকম যতগুলো টাইম আছে সবগুলো দ্বারা কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। এরপরে বিফোর অথবা আফটার। দেখো বিফোর অথবা আফটার কিন্তু সেম ভাবে তোমাদের পরীক্ষায় যেটা মাঝে মাঝে কঠিন দেওয়ার জন্য দিয়ে দেয় বাই দা টাইম। কি দিয়ে দেয়? বাই দা টাইম, যেটা বিফোরের অর্থ দেয়। বিফোর দিলে যেই কথা, বাই দা টাইম দিলে কি কথা? বিফোর অথবা আফটারের আগে পরে যদি একটা V2 থাকে তাহলে ওটা দ্বারা কি বোঝায়? পাস্ট পারফেক্ট বোঝায়। আচ্ছা বলো তো পাস্ট পারফেক্ট টেন্সে কি ব্যবহার হবে? হ্যাড প্লাস V3। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ব্যবহার হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। এবার দেখো বাই টাইম, বাই এর পরে কোন একটা সময় উল্লেখ থাকলে, বাই এর পরে বাই দা টাইম এই পুরা কথাটা উল্লেখ থাকলে তখন কিন্তু কি? পাস্ট পারফেক্ট। কিন্তু যদি বলে আমি বাই 5 PM, বাই 5 PM, আই দিয়েছে এখানে, দিয়েছে কি? অ্যারাইভ দিয়েছে, অ্যারাইভ এট, আমি যদি বলি চকবাজার, আমি চকবাজারে 5টায় পৌঁছাবো। এখন এটাতে বাই এর পরে যদি কোনো একটা সময় উল্লেখ থাকে, চোখ বন্ধ করে ওইটাকে তোমাকে ফিউচার পারফেক্ট কল্পনা করতে হবে। আচ্ছা ফিউচার পারফেক্ট কেমনে লিখে জানো তো সবাই? আগে একটা শ্যাল অথবা কি বসে? উইল বসে, এরপরে হ্যাভ ভার্ব বসবে, এরপরে V3 বসবে। V3 মানে এখানে অ্যারাইভড বসবে আর কি। তাহলে কি বসবে? আই শ্যাল হ্যাভ অ্যারাইভড, আই শ্যাল হ্যাভ অ্যারাইভড। বুঝছো? যদি বাই প্লাস এরকম একটা সময় উল্লেখ করা থাকে, আর যদি পুরা কথাটা বাই দা টাইম কথাটা উল্লেখ থাকে, তখন কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে হবে। যতগুলো পেসিভ ভয়েস ইংরেজিতে কিছু পেসিভ ভয়েস আছে, তোমরা তো সবাই জানো যে এই কাজটা সাবজেক্ট নিজে করে না, অন্যজনে করে। যেমন আমি যদি বলি, একদম ইজি এক্সাম্পল দিচ্ছি, আই ইট রাইস। এখন আমি নিজে নিজে করতেছি কাজটা, আমি ভাত খাচ্ছি। এখন আমি যদি বলি ভাত কে খাওয়া হচ্ছে, রাইস ইজ
ইটেন, এই যে ইটেন বাই মি। এখন ভাত নিজে কাটছে না, ভাত নিজেকে নিজে কাটছে না, আমার দ্বারা খাওয়া হচ্ছে ভাতকে। এই যে সাবজেক্ট যখন কাজটা নিজে করে তখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস বানাই। প্যাসিভ ভয়েস বানাই কেমনে? একটা ভি ভার্ব লাগে, এরপর একটা ভি থ্রি লাগে, একটা ভি ভার্ব লাগে। দেখো তো প্যাসিভ ভয়েস কেমনে বানাই? একটা টু ভি ভার্ব লাগবে, একটা টেন্স অনুযায়ী টু ভি ভার্ব লাগবে, এরপরে ভি থ্রি লাগবে। এরপরে কি লাগবে স্যার? ভি থ্রি লাগবে। তারপর আমরা জানি নন ফাইনাইট ভার্ব বানাতে, ওই যে নন ফাইনাইট ভার্ব আমি শুরুতে বলে দিয়েছিলাম 3 প্রকার নন ফাইনাইট ভার্ব আছে। একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, একটা হচ্ছে ভি থ্রি, একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে স্যার ভি থ্রি কখন করব আমরা? যখন সাবজেক্ট কাজটা নিজে করে না। আমি তোমাদেরকে একদম সহজ একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝবা, একদম সহজ একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝবা সাবজেক্ট কাজটা করবে কি করবে না, এটা তোমরা নিজেরা বুঝবে। দেখো এটা একটু করো। হ্যাঁ, একদম একটা ইজি এক্সাম্পল দিচ্ছি, তাহলে বলো। আর এটা আমি কখন ব্যবহার করব না করব এটা একটু বুঝো। ফাইনাইট ভার্ব কখন ব্যবহার করব, কখন ব্যবহার করব না, বলো। এটা এক্সাম্পলটা তোমরা সবাই ভালো করে মনোযোগ দাও। ভাই যারা কয়েকজন লাইভে আসো, এক্সাম্পলটা ভালো করে মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও, মানে ভালো করে মনোযোগ দাও। না হয় তুমি তোমার এইচএসসি এর সিলেবাসে, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কি বলে রাইট ফর্ম ভাবে এই যে যে কথাটা বলছি এটা অবশ্যই অবশ্যই 100% আসবে, এই জিনিসটা অবশ্যই অবশ্যই আসবে। হ্যাঁ, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যে এই কথাটা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এটা একটু ভালো করে হ্যাঁ ইয়া করে রাখো। দেখো তাহলে স্যার আমি বলি নন ফাইনাইট ভার্ব কেমনে ব্যবহার, কোথায় ব্যবহার করে। দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। হি ইজ এন পারসন। তোমরা নিজেরা যদি পারো একটু কমেন্ট করিও। এখানে আমি এডুকেট ওয়ার্ডটা দিয়েছি। আর আমি যদি বলি হি ইজ আ হ্যাঁ বয়, এখানে দিয়েছি হার্ড ওয়ার্ক, এখানে কি দিয়েছি? হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করা। বলো তো কোনটাতে কি বসবে? তোমরা একটু কমেন্ট করো তো আমাকে, জাস্ট একটু কমেন্ট করো, এই দুইটা জিনিসের একটু কমেন্ট করো তো সবাই, সবাই এই দুইটা জিনিসের একটু কমেন্ট করো। হ্যাঁ এডুকেটেড, দ্বিতীয়টা কি বসবে? দ্বিতীয়টা কি বসবে বলো? ওইটা এডুকেটেড, দ্বিতীয়টা কি বসবে বলো তো? দ্বিতীয়টা কি বসবে? দ্বিতীয়টা কি হবে এটা বলো তো? উপরেরটা এডুকেটেড ঠিক আছে, দ্বিতীয়টা কমেন্ট করো। হ্যাঁ হার্ড ওয়ার্কিং, সাবরিনা ইয়াসমিন, হ্যাঁ আপনি হার্ড ওয়ার্কিং করেছেন। আচ্ছা বলেন তো আপনারা একবার আইএনজি করেছেন, এটাও ভাব, এখানে কিন্তু ভি3 করেছেন, কেন করেছেন বলতে পারবেন কেউ? আপনারা কেউ কমেন্টে বলতে পারবেন এটা একবার কিন্তু ভি3 করেছেন আর একবার আইএনজি করেছেন, কেন করেছেন কেউ বলতে পারবেন? বলেন, কেউ বলতে পারবেন কেন একবার আইএনজি কেন ভি3? আমি বলে দিচ্ছি আপনাদেরকে। মূলত দেখেন নরমালি হি হচ্ছে একটা সাবজেক্ট, একটা সাবজেক্টের অধীনে আমরা একটা ফাইনাইট ভার্ব আনি, আর বাকি যেটা আনবো তাকে বলেছিলাম এনএফবি। এনএফবি মানে স্যার নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বলেছিলাম হয় ভি3 করে দিব না হয় ভার্বের সাথে আইএনজি করে দিব। এখন দেখ স্যার এই যে একজন মানুষ শিক্ষিত হয়, উনি কি নিজে নিজে শিক্ষিত হয় নাকি শিক্ষা দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়। এই যে সাবজেক্ট কাজ নিজে করে না করলে, এখন বলতো সাবজেক্ট যে শিক্ষিত হচ্ছে ওনাকে কেউ নিজে নিজে শিক্ষিত হচ্ছে, উনি নিজে পড়ে নিজে শিক্ষিত হচ্ছে, নাকি এই যে তোমরা যে শিক্ষিত হবা, তোমরা যে কিছু জেনে শিক্ষিত হবা, তোমাদের একজন না একজন টিচার আছে না, তাহলে তোমাদেরকে শিক্ষা দিলে তোমরা শিক্ষিত হচ্ছ যে, তাই না? কিন্তু একজন বয় পরিশ্রম করছে, কি করছে স্যার? কঠোর পরিশ্রম করছে, কি করছে? কঠোর পরিশ্রম করছে, হার্ড ওয়ার্ক করছে। এখন সে নিজে করতেছে না পরিশ্রমটা, এই যে তোমরা পরিশ্রমটা নিজে করতেছো না, এখন কি আমি তোমাদেরকে ধরাই মানে ইয়া করাচ্ছি, কঠোর পরিশ্রম করাচ্ছি না। সাবজেক্ট যেই কাজটা নিজে করে সেই কাজে তুমি আইএনজি যুক্ত করো, আর সাবজেক্ট যেই কাজটা নিজে করতে পারে না সেই কাজে তুমি কি যুক্ত করো? ভি3 করো। বুঝাইতে পারছি? এই কথাটা সবার মধ্যে ঢুকেছে? এই কথাটা যদি সবার মধ্যে ঢুকে তাহলে আমাদের রুল নাম্বার 4 শেষ। এবার আমরা যাব রুল নাম্বার 5-এ। রুল নাম্বার 5 একদম সিম্পল, একদম সিম্পল। হ্যাঁ ঠিক সেম ভাবে আমরা যেমন বলেছিলাম, এবার ইংরেজিতে কতগুলো ইয়া থাকবে বলতো? আমরা যেভাবে বলেছিলাম, যে কথাটা বলেছিলাম, হ্যাঁ পৃথিবীতে যতগুলো ভাব আছে সবগুলোর মধ্যে 3টা প্রকার হলে ফাইনাইট নন ফাইনাইট, এরকম বলেছিলাম না? হ্যাঁ বিভাব এরকম। হ্যাঁ এখন কথা হচ্ছে স্যার না ফার্স্টটা প্যাসিভ ভয়েস না, ফার্স্টটা প্যাসিভ ভয়েস না, ফার্স্টটা ঠিক আছে অ্যাক্টিভ ভয়েসই, কিন্তু
কাজটা নিজে না করা, এটা আমাদের নন ফাইনাইট কে কি করে দিয়েছি যে ভিতরি করে দিয়েছি যে। এবার এখানে একটু বোঝার ট্রাই করো, সেটা হচ্ছে স্যার, সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে যতগুলো কন্টিনিউয়াস টেন্স, বলো তো এবার কন্টিনিউয়াস টেন্স কয়টা হবে? ঠিক সেম ভাবে আমাদের যেমন পারফেক্ট টেন্স 6টা হয়েছিল, কন্টিনিউয়াসও কয়টা হবে স্যার? 6টা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেইখানেও কিন্তু ভাবের সাথে আইএনজি আছে। আমি তোমাদেরকে একটু एग्जांपल দিই। আই দেখো তো, আই এম রিডিং, এটা একটা কন্টিনিউয়াস টেন্স না? আর এটা কি হবে? আই দেখো তো, আই হ্যাভ বিন রিডিং, দেখো আই হ্যাভ বিন রিডিং। আমরা বলেছিলাম প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কি লাগবে? একটা ভি ভার্ব লাগবে আগে, তারপরে ভাবের সাথে কি লাগবে? আইএনজি লাগবে। আচ্ছা এটার নাম কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না? এটা কি? প্রেজেন্ট। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কি জানি? পারফেক্ট যেখানেই থাকবে সেখানে কি বলেছিলাম? একটা হ্যাভ ভার্ব লাগবে, এরপর একটা ভি3 লাগবে। বলো তো এটা বি ভার্বের ভি3 কিনা? এটা হ্যাভ ভার্ব, এটা ভি3। আবার আমরা কি পড়েছি মাত্র? যতগুলো কন্টিনিউয়াস টেন্স দেখবো প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে একটা ভি ভার্ব লাগবে, এরপরে ভার্বের সাথে আইএনজি লাগবে। এটা না আমাদের শুদ্ধ বাক্য? আই হ্যাভ বিন রিডিং, আমি পড়তেছি। এটা তো সবাই বুঝছো না? এটা যদি সবাই বুঝো তাহলে একটু কমেন্ট করো তো, স্যার আমরা বুঝছি, এই লাইনটা বুঝছি, এই লাইনটা একটু ক্রিটিক্যাল আছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার এখানেও বলো। এবার আমাদের দেখো তো, প্রত্যেকটা কন্টিনিউয়াস বুঝালে ভাবে, কিন্তু কন্টিনিউয়াসে আমি ভাবের সাথে আইএনজি কখন যুক্ত করব? যখন কন্টিনিউয়াস কথাটা উল্লেখ থাকবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তুমি কিন্তু কন্টিনিউয়াস আগে আনতে পারো না। পারফেক্টের গঠনটা আগে আনতে হবে। ওই যে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে পারফেক্টের গঠন আগে আসবে, তারপরে কন্টিনিউয়াসের গঠন যাবে। এখানে যে বিনটা আছে সেটা এক দিলে দুই পাখির কাজ করতেছে। এক তো হ্যাভ ভার্বের পরে বি3 হচ্ছে, আর এক তো বিভাবের পরে ভাবের সাথে কি হচ্ছে? আইএনজি হচ্ছে। বিভাবের পরে ভাবের সাথে আইএনজি হচ্ছে। তোমাদের যাদের একবারে ক্লাসটা বোঝা যাচ্ছে না, আমি কিন্তু একদম বেসিক থেকে পড়াচ্ছি, একবারে যারা এক পড়াই বুঝতেছো না, তোমরা দরকার হলে স্যার ভিডিওটা আবার দেখবা। বিশ্বাস, আমি তোমাকে একদম শপথ করে বলতে পারবো, তোমার আজকের পরে আর লাইফে কখনো কি হবে না, রাইট ফর্ম ভাব নিয়ে পেইন হবে না। আমি তোমাকে ওভাবে একটা প্র্যাকটিসও করাই দিব আজকে, ঠিক আছে? দরকার হলে আমি 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নিবো আর কি। এরপরে দেখো স্যার, তাহলে আমাদের দেখো, এটা আমি মুছে ফেলি, এরপরে দেখো, যত পাস্ট কন্টিনিউয়াসেও তখন কিন্তু পাস্টের পাস্ট ফর্ম আসবে আর কি। তখন পাস্টের কোন ফর্ম? বিভাবের কোন ফর্ম আসবে? পাস্ট কন্টিনিউয়াসে তখন বিভাবের পাস্ট ফর্ম, ফিউচারে উইল বি অথবা শ্যাল বি। সিন্স অথবা ফর দেওয়া আছে, সিন্স অথবা ফর এর পরে যদি সময় উল্লেখ থাকে, এগুলো কি হয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিন করে। ওগুলো কি মিন করে স্যার? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিন করে। যদি আমাদের সিন্স অথবা ফর আছে, সেগুলো পরে যদি কোনো একটা সময় উল্লেখ থাকে, সিন্স মর্নিং, সিন্স আওয়ার এরকম বলি না, অথবা আমাদের এরকম আছে না, ফর 2 আওয়ার, ফর 3 ডেজ এরকম। অর্থাৎ ফর অথবা সিন্স এর পরে যদি কোনো সময় উল্লেখ থাকে, এটা দ্বারা পারফেক্ট কন্টিনিউয়াস বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বোঝায়। এরপরে when অথবা while আছে, তার পূর্বে একটা বি2 আছে। দেখো, when অথবা while আছে, তার পূর্বে একটা যদি বি2 তাকে চুপ বন্ধ করে আমরা এটাকে কি চিন্তা করতে পারবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিন্তা করতে পারবো। শর্ত কি? পূর্বে একটা বি2 থাকতে হবে, তারপরে তোমাকে কি থাকতে হবে? when অথবা while জিনিসটা থাকতে হবে। টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে, এটা একদম 200% কমন। তোমাদের 100% তো এমনি বলে, 100% কমন বলে, আমি এটাকে 200% বলছি। পৃথিবীর এমন কোন এইচএসসি বোর্ড পরীক্ষা হয় নাই, এমন কোন বোর্ড প্রশ্ন আসে নাই যে বোর্ড প্রশ্নে এই প্রশ্নটা আসে নাই, এই জিনিস থেকে প্রশ্ন আসে নাই। অর্থাৎ যে কোনো ভার্ব যদি টু থাকে, টু ব্যতীত অন্য কোনো প্রিপজিশন থাকে তার পূর্বে, সেখানে অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ, ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করতে হবে। এরপরে বলে দিই, আমাদের এবার টু ব্যতীত কিছু ভার্ব আছে, যেগুলোর পরে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। যেমন দেখো, টু আছে, ইউজ টু থাকুক, দেখো গেট ইউজ টু অথবা বি ভার্ব প্লাস ইউজ টু থাকলে, উইথ আ বিউ টু থাকলে টু আছে। দেখো এখানে টু দেখতেছো তোমরা, টু দেখার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এটা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে প্রতি বছর এই জিনিসটা থেকে প্রশ্ন আসে, এই জিনিসটা থেকে। গেট ইউজ টু অথবা বি প্লাস ইউজ টু থাকলে, বি এর পরে কোনো ইউজ টু থাকলে, এই টুর পরে নরমালি আমরা আজীবন যেটা পড়ে আসি, টুর পরে ভাবের বেস ফর্ম বসে এটা মুখস্থ করি, তো অনেকে এটা আর জানে না। এখানে যে কিছু আরো টু আছে, যেমন অ্যাকাস্টমড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলোর পরে সবসময় ভাবের সাথে যে আইএনজি হয়, এটা অনেকে জানি না। তোমরা চাইলে এখানে আরেকটা জিনিস লিখতে পারো, আমরা একটা জিনিস পড়ি না, ক্যান নট বাট পড়ি না, তাহলে তোমরা এখানে লিখতে পারো কান্ট হেল্প,
এই জিনিসটা থাকলে এটা কেন বসে আমি তখন তোমাদেরকে দরকার হলে ব্যাখ্যা করে দিব। উডিও মাইন্ড থাকলে, বাক্যের মধ্যে উডিও মাইন্ড থাকলে এরপরে অবশ্যই কি হবে, জিরান্ড অথবা পার্টিসিপল, এটা জানি তো V3 হলে অথবা ভাবের সাথে আইএনজি হলে, এটা আর কি জিরান্ড অথবা পার্টিসিপল হলে। জিরান্ড কখন হয়, সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায়, সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় যদি কোনো ভাব বসে তাকে বলা হয় জিরান্ড। সাবজেক্ট যেমন আমি যদি বলি, দেখো আমি যদি বলি স্মোক দিয়েছে ইজ ব্যাড হ্যাবিট, বলতো এখানে কি বসবে, স্মোক ব্যাড ইজ ব্যাড হ্যাবিট, এখানে কি স্মোক ইজ ব্যাড হ্যাবিট হবে নাকি স্মোকিং হবে? এই যে বলো স্মোকিং করে ফেলতে হয় আমাদেরকে এটাকে, কেন, ভাবের পূর্বে কি থাকে, সাবজেক্টটাকে, আমরা জানি সাবজেক্টের জায়গায় যদি কোনো ভাব বসে সেটাকে আইএনজি করে দিতে হয়, তাকে বলা হয় কি জিরান্ড। অথবা আমি যদি বলি সেম ভাবে আই লাইক সিঙ্গিং, আমি গান গাইতে পছন্দ করি, তাহলে এইদিকে দেখো আই লাইক সিঙ্গিং, তোমাকে যে বলতো সিং, এটা তো মূলত সিং মানে গান গাওয়া, সিং গান গাওয়া, আমি গান গাওয়া পছন্দ করি, কিন্তু তোমাকে কি করতে হয়েছে, ভাবের সাথে আইএনজি করে দিতে হয়েছে। কি করে দিয়েছে, কি করতে হয়েছে স্যার, ভাবের সাথে আইএনজি করে দিতে হয়েছে। কেন করে দিতে হয়েছে, আমরা জানি লাইকটা হচ্ছে একটা ভাব, ভাবের পরে যেটা থাকে তাকে বলে অবজেক্ট, ভাবের পরে যেটা থাকে তাকে কি বলে অবজেক্ট, আর অবজেক্টকে আমরা আইএনজি করে দিচ্ছি, তার মানে এটা জিরান। ঠিক সেম ভাবে পার্টিসিপল, যে কাজটা সাবজেক্ট নিজে করবে, একটু আগে ব্যাখ্যা করেছিলাম না হার্ড ওয়ার্কিং আর এডুকেটেড, এটাই ওই জায়গাটা। হার্ড ওয়ার্কিং কে যেটা সাবজেক্ট নিজে করতেছিল ওটাকে আইএনজি করে দিয়েছি, আর যেটা সাবজেক্ট নিজে করতেছিল না তাকে ব্রিথ করে দিয়েছি, আই নিড 5 মিনিট মোর। স্যার এরপরে আমাদের এবার প্র্যাকটিসে চলে যায়, সরাসরি প্র্যাকটিসে চলে যাই, আমরা এবার সরাসরি প্র্যাকটিসে যাইতে পারবো। সরাসরি আমরা কিসে যাইতে পারবো স্যার, প্র্যাকটিসে যাইতে পারবো। আমরা করব ঢাকা বোর্ড 2025 আসা একটা প্রশ্ন, আমরা করব ঢাকা বোর্ড 2025 আসা একটা প্রশ্ন। আচ্ছা, রিংস মানে জানো তো, রিংস মানে রাজত্ব করা, রিংস মানে কি করা স্যার, রাজত্ব করা, রিং মানে কি করা, রাজত্ব করা। এখানে একটু বুঝার ট্রাই করো এবার, প্রথমটা আসি আমরা, এটা আমাকে করতে বলেছে, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ, ট্রুথ মানে কি, সত্য, ট্রুথ মানে কি স্যার, সত্য, ফলসহুড মানে কি, মিথ্যা, ফলসহুড মানে কি, মিথ্যা। আচ্ছা, মিথ্যার উপর সত্য রাজত্ব করে, এটা কি একদিন করে, গতকালকে করেছে, গতকালকে সত্য জিতেছে, আজকে আর জিতবে না, আগামীকালকে আর জিতবে না, এমন, সত্য সব সময় জিতে, সত্য সব সময়, আমি বলেছিলাম যেই জিনিসটা প্রতিনিয়ত ঘটে, সত্য সব সময় মিথ্যার উপর জিতে, মিথ্যা কখনো জিতে আসে না, সত্য সব সময় জিতে। আর যে কাজটা সব সময় হয় ওটাকে আমরা কি ইউজ করি, ভাবের প্রেজেন্ট ফর্ম ইউজ করি। তাহলে স্যার এখানে কি বসবে, ভাবের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ট্রুথ, ট্রুথ আমরা বলেছিলাম আই উই ইউ, এই তিনটা ছাড়া পৃথিবীতে যতগুলো ওয়ার্ড থাকবে সবগুলোই কি থার্ড পারসন, সবগুলোই কি স্যার থার্ড পারসন। আমরা জানি আই উই ইউ এই তিনটা শব্দ ছাড়া বাকি সব থার্ড পারসন। এইগুলোর মধ্যে যদি আবার একটা জিনিস বুঝে, যেমন ট্রুথ আরেকটা জিনিস বলে রাখি, আনকাউন্টেবল নাউন, ট্রুথ একটা আনকাউন্টেবল নাউন, এটা গণনা করা যায় না, এটা 1 2 3 এভাবে গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন গুলো সব সময় থার্ড পারসন সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন গুলো ফার্স্ট পারসনও হয় না, সেকেন্ড পারসনও হয় না, সব সময় থার্ড পারসন সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সব সময় থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পরে সব সময় ভাবের কোন ফর্ম হবে, ভাবের কোন ফর্ম হবে স্যার, হ্যাঁ প্রেজেন্ট ফর্ম হবে। এইবার বলো, এবার আমাদের 2 নাম্বার কাজ অফ আসছে, তোমাকে পুরা গল্প পড়ার দরকার নাই, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, তুমি এই পেনটা নিবা না, পুরা গল্প পড়ার দরকার নাই, অর্থ বোঝার দরকার নাই, অর্থকে তুমি এক কিনারে ঢুকে রাখো, অর্থর কোনো দরকার নাই, অর্থ বোঝার কোনো দরকার নাই, পুরা গল্প পড়ার কোনো দরকার নাই, শুধুমাত্র কারিগরের পূর্বে কি বসছে এটা দেখবা, কারিগরের পূর্বে কি বসছে সেটা দেখবা, আর কোনো কিছু দেখার দরকার নাই, এরপরে দেখো তোমাকে এখানে, হ্যাঁ এবার বলো এখানে কি বলেছে, অফ বলেছে, অফটা একটা কি বলতো, অফটা একটা হচ্ছে কি প্রিপজিশন। স্যার প্রিপজিশনের পরে আমরা কি বলেছিলাম, ভাবের সাথে আইএনজি করে দিতে হয়, কোনো কাজ নাই আর, একদম ইজি না। প্রিপজিশন টু ব্যতীত পৃথিবীর যতগুলো প্রিপজিশন আছে, ওইগুলোর পরে অবশ্যই ভাবের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। আমি বুঝাইতে পারছি কথাটা? এরপরে আসো ট্রুথ, এখানে এবার রেসপেক্ট আছে, একটু জিনিস এবার খেয়াল করো তো স্যার, আমাদের কি বলেছিলাম, হ্যাঁ আমাদের বলেছিলাম যখন কাজটা নিজে করতে পারবে না, এখানে দেখো তো দুস হু মানুষকে বোঝাচ্ছে, রেসপেক্ট। আচ্ছা মানুষ কি নিজেরা রেসপেক্ট করে, সবখানে নিজেদেরকে নিজেরা রেসপেক্ট করে? একটু এদিকে একটু বোঝার ট্রাই করো, দুস হু ওই মানুষরা নিজেরা নিজেদেরকে রেসপেক্ট করে, অর্থাৎ যারা সত্য কথা বলে নিজেরা নিজেদেরকে রেসপেক্ট করে নাকি তাদেরকে রেসপেক্ট করা হয়? আমরা বলেছিলাম সাবজেক্ট যেই কাজটা নিজে করতে পারে না,
যে কাজটা সাবজেক্ট নিজে করে না। মানুষ কি নিজেকে নিজে সম্মান করে নাকি অন্যরা তাকে সম্মান করে? তাকে অন্যরা সম্মান করে। যেই কাজটা নিজে করতে পারে না আমরা তাকে বলেছিলাম ওই ক্ষেত্রে বি প্লাস ভার্বের V3, বি বা প্লাস ভার্বের V3, এটাকে বলা হয় পেসিভ ভয়েস। স্যার পেসিভ ভয়েস কখন বানাতে হবে? যখন সাবজেক্ট নিজে করবে না কাজটা। এইখানে স্যার রেসপেক্ট, মানুষ নিজেকে নিজে করবে না, তাকে রেসপেক্ট করা হবে। তাহলে আমরা জানি এখানে একটা বিভাব লাগবে। এবার যেহেতু সত্য কথা নিয়ে কথা বলেছে, এটা কোন টেন্স বলেছিলাম? যেটা সব সময় হয়, সত্য সবসময় মানুষ বলে, সত্য হচ্ছে একটা মানুষের ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং এখানে আমাদের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে কি বসবে? আর বসবে প্রেজেন্ট ফর্মের। রেসপেক্টের ভিতরে কি বসবে স্যার? রেসপেক্টেড বসবে। কি বসবে? রেসপেক্টেড বসবে। এরপরে আসো ই নাম্বারে। হ্যাঁ, এরপরে আসো বাট হু আর ইনভলভড ইন লাইং, ইন টেলিং লাইস, ইন টেলিং লাইস। শাইন মানে শাইন করা। বলো তারা কি জীবনে সফল হতে পারে? মিথ্যা বলে যারা, those who are involved in telling lies। আচ্ছা যারা মিথ্যা বলে তারা কি সফল হতে পারে? সফল হতে পারে নাকি পারে না? পারে না। কোন টেন্সে পারে না? এটা কোন টেন্স? এখানে সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেন? এগুলো সবসময় নিয়মিত হয়, এরকম জিনিস বুঝাই। যেটা সবসময় প্রতিদিন নিয়মিত হয় আমরা কি জানি ওটাতে আমাদের কোন টেন্স ইউজ করতে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হয়। যেটা সবসময় হয় ওটাতে আমরা কি ইউজ করি? হ্যাঁ, প্রেজেন্ট টেন্স ইউজ করি, প্রেজেন্ট টেন্স ইউজ করি। স্যার দেখো এবার, হ্যাঁ প্রেজেন্ট টেন্স ইউজ করি। এবার এদিকে একটু বোঝার ট্রাই করো, এইবার এদিকে একটু একটু বোঝার ট্রাই করো। হ্যাঁ, এবার বলো এই জায়গায় শাইন, উনি কি শাইন করবে লাইফে? যে মিথ্যা বলে না। তাহলে এখানে উনি কি করবে? দেখো তো এখানে কি বলেছে? বাট দুস বলেছে। দুস প্লুরাল, প্লুরাল হলে আমরা কি জানি? ডন্ট বসে। নেগেটিভ করার জন্য কি বসে? ডন্ট বসে। তাহলে মডাল অক্সিলারি দেখো টু ডু ভার্বের পরে এখানে কোনো পরিবর্তন নাই, আর এইখানে আর কোনো পরিবর্তন নাই। কেন? আমরা জানি টু ডু ভার্বের পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। একটু আগে বলে আসছি না? টু ডু ভার্বের পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ডু ডিড ডাজ যেগুলোই থাকুক না কেন এগুলো পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে স্যার এখানে কি বসবে? ডন্ট শাইন বসবে। দিস ইজ ওয়াই উই সি দ্যাট মেনি, এটা পড়া লাগবে না, ইউজ টু আছে স্যার। একটু জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে। আমি কিন্তু ইউজ টু দেখলে অনেকে আন্দাজটা ঠাস করে আইনজি যুক্ত করে দিবা। না স্যার আইনজি যুক্ত করা যাবে না। কি করা যাবে না? আইনজি যুক্ত করা যাবে না। একটু এদিকে বোঝার ট্রাই করো। আমার কিন্তু ইউজ টু দিয়েছিলাম, কিন্তু ইউজ টুর পূর্বে বলেছিলাম বি থাকা লাগবে অথবা গেট থাকা লাগবে, অথবা কি থাকা লাগবে? বি ভার্ব থাকা লাগবে অথবা গেট থাকা লাগবে। তখন আমি ভাবের সাথে আইনজি করতে পারবো, যে আদারওয়াইজ এটা টুর মতোই ব্যবহার হবে। একটা টু প্রিপোজিশনের পরে আমরা কি জানি? ভাবের কি বসে? বেস ফর্ম বসে। তাহলে স্যার এখানে কি বসবে? বেস ফর্ম বসবে। হ্যাঁ, এরপরে দে আর কান্ট্রিম্যান। দেখো ট্রুথফুল ইস। হ্যাঁ, এইবার বলো তো স্যার এটা কি হবে? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এটা কি হবে? সবাই কমেন্ট করো। সাবজেক্টের জায়গায় বসছে, এই যে সাবজেক্টের জায়গায় বসছে, বাক্যের শুরুতে বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। বলো কি হবে? বলো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এটা কি হবে? আমি সবার কমেন্ট চাই এখানে, এটাতে সবার কমেন্ট চাই। এতক্ষণ পড়াচ্ছি, এটা তোমাদের লাভ হচ্ছে যে না ভাই? এক ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, আচ্ছা পূজা দে একটা অর্থ প্রচার করছে। প্রিস, প্রিস মানে স্যার ধর্ম প্রচার করা। প্রিস মানে হচ্ছে কি করা? ধর্ম প্রচার করা। হ্যাঁ, বা সত্য প্রচার করা আর কি, কোনো কিছু প্রচার করা। এখানে প্রিস ট্রুথ মানে সত্য প্রচার করা। এবার বলো এখানে কি বসবে? প্রথমটা এই এফ নাম্বারটা মনে হয় কেউ পারতেছো না। এফ নাম্বারটা বলো, এফ নাম্বারটা বলো। এফ নাম্বারটা কি? হ্যাঁ, একজন থ্যাংক ইউ কমেন্ট করছে, বিং কমেন্ট আসতেছে, বিং কমেন্ট আসতেছে। দেখো আমি বলেছিলাম সাবজেক্টের জায়গায় যেটা বসে তাকে বলা হয় কি? তাকে এই যে বলো, তাকে বলা হয় জিরান্ড বা পার্টিসিপল। সাবজেক্টের জায়গায় বসতে ভাবের সাথে আইনজি করে দিতে হবে। ভাবের সাথে কি যুক্ত করে দিতে হবে? আইনজি, বিং। তাহলে এই যে সাবজেক্টের জায়গায় বসছে না, বাকি শুরুতে আমাদের কি করে দিতে হবে? আইনজি করে দিতে হবে। হ্যাঁ, ইট, ইট, ইটটা স্যার থার্ড পারসন সিঙ্গুলার। ইটটা কি স্যার? সবাই বলো, ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ইট হোল্ডস মানে ধরে রাখে। হোল্ড মানে কি করে? ধরে রাখে। দ্য হাইয়েস্ট ভ্যালু ইন। এবার বলো স্যার এখানে বলো তো হোল্ড, হোল্ড এটা কি বসবে? এস বসবে না? ইটটা কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইটটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে মেইন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু সবাই বুঝছো রাইট ফর্ম অফ ভার্বটা? হ্যাঁ, এবার আসো ইন আছে, ইনটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে চোখ বন্ধ করে ভাবের সাথে আইএনজি। ইন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভাবের সাথে চোখ বন্ধ করে কি? আইএনজি, আইএনজি। এতটুকু বুঝছো সবাই? এতটুকু বুঝছো?
হ্যাঁ, এবার আসো দিস কোয়ালিটি, এবার বলো কনসিডার। আচ্ছা তোমাদেরকে আমি একটা শর্টকাট বলে রাখি, এস বাই হ্যাঁ টু অথবা ইন, এইরকমের পরে যদি একটা অবজেক্ট থাকে, একটা কি থাকে, অবজেক্ট থাকে, হ্যাঁ তার পূর্বে অবশ্যই পেসিভ ভয়েস বসে, পেসিভ ভয়েস বসে। এগুলো প্রিপজিশন, প্রিপজিশন এস বাই টু ইন, হ্যাঁ এগুলো পরে যদি কোন একটা অবজেক্ট মিন করে তার পূর্বে অবশ্যই পেসিভ ভয়েস বসে, একটা শর্টকাট। তুমি অর্থ না বুঝলে আর কি, অর্থ বুঝলে তো ভালো কথা। এইদিকে তাকাও, কনসিডার মানে বিবেচনা করা, দিস কোয়ালিটি মানে সত্য বলা। আচ্ছা সত্য বলা কি নিজেকে নিজে বিবেচনা করে? সত্য বলা অবজেক্ট, এটা একটা কঠিন জিনিস, কঠিন বস্তু বা মানুষ নয়। আচ্ছা এটা কি নিজেকে নিজে বিবেচনা করতে পারবে? বলো পারবে? পারবে না। মানে সত্য কি নিজেকে নিজে বলে আমি সত্য, অনেক সবসময় আমি সারা, এরকম সত্য কি নিজেকে নিজে বিবেচনা করে? বা সত্যর কি কোনো প্রাণ আছে? বিবেচনা মানুষ নিজেদেরকে নিজেরা করে এরকম। হ্যাঁ কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে তাহলে যেটা কাজ নিজে করতে পারতেছে না, আমরা সেই জায়গায় কি করি স্যার? সেই জায়গায় আমরা কি করি? একটা ভিভা মানি, এরপরে বি3 আনি। কেন আনি? এটা পেসিভ ভয়েস হয়ে যায়। আর যদি যারা অর্থ বুঝো না তারা দেখো তো এখানে এজ আছে, এজ আছে ওয়ান অফ দা এসেনশিয়াল ফ্যাক্টরস, এই যে নাউন আছে এজ, এজ এর পরে বাই এর পরে অবজেক্ট কাকে বলে জানো? পৃথিবীর যত লম্বা শব্দ হোক না কেন শেষে গিয়ে যদি তুমি একটা নাউন পাও, শেষে গিয়ে যদি একটা নাউন পাও, ওটা মূলত অবজেক্টকে মিন করে। কোন একটা বাক্য শুরু হয়েছে, ওখানে গিয়ে যদি তুমি একটা নাউন পাও, সেখানে ওটা নরমাল, এটা কি কাকে মিন করে? অবজেক্টকে মিন করে। এখানে দেখো তো ফ্যাক্টরস আছে, ফ্যাক্টরস নাউনকে মিন করছে, নাউনকে মিন করছে, এস আছে জন্য নাউনকে মিন করছে। এই যে নাউনকে মিন করছে মানে এটা অবজেক্ট। আমি বলেছিলাম এস বাই টু ইন অথবা উইথ, এগুলোর পরে যদি অবজেক্টটাকে নরমালি ওইটা পেসিভ ভয়েসকে মিন করে, তাহলে এখানে পেসিভ ভয়েসকে মিন করলে আমরা কি জানি? দিস কোয়ালিটি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য প্রথমে বি ভার্বের ইস বসবে। কেন এখানে প্রত্যেকটা প্রেজেন্ট টেন্স ইউজ করতেছি জানো তো স্যার? এইটা একটা এমন একটা গল্প যেটা সত্য মিথ্যা নিয়ে বলছে, আর সত্য মিথ্যা মানুষের লাইফে প্রতিদিন হয়, সত্য মিথ্যা মানুষের লাইফে প্রতিদিন আসে, প্রতিদিন মানুষ সত্য মিথ্যা বলে। তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হয়, তাহলে এখানে ভার্বের বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, এরপরে বি3 কনসিডার্ড কি বসবে? ইজ কনসিডার্ড। দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড as one of the essential factors that empower us, এটা লাগবে না, a truthful man is a, দেখো তো একদম ইজি না? একদম ইজি না? দেখো তো ইজ আছে না, ফাইনাইট ভার্ব, এরপর আমাদের ফাইনাইট ভার্বের পরে লাগতেছে। এখন কি ট্রাস্ট বসবে নাকি ট্রাস্টিং পারসন বসবে নাকি ট্রাস্টেড পারসন বসবে বলো তো? আচ্ছা একজন মানুষ কি নিজেকে নিজে বিশ্বাস করে নাকি মানুষরা তাকে বিশ্বাস করেছে? এইবার বল, আমি তোমাদেরকে যে হি ইজ an educated man একটা বলছি না, তোমাদেরকে বলছি না? এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের লাইফের জন্য। এটা কোথাকার প্রশ্ন? ঢাকা বোর্ড 2025, গত বছর, মাত্র গত বছর হয়েছে এমন প্রশ্ন, মাত্র গত বছর, যে পরীক্ষা ডাব্বা ফেল করছে স্টুডেন্টরা, ফেল এইচএসসি রেজাল্ট পাইছো না? এই যে মাত্র কিছুদিন আগে যারা ডাব্বা ফেল করছে ইংরেজিতে, এইরকম সহজ সহজ পরীক্ষা দিয়ে পাস করতে পারে যে পানির মতো সহজ, চিন্তা করলে উত্তর পারা যায়। তোমার উত্তরের মধ্যে তুমি একটা জিনিস মুখস্থ করলে উত্তর পারতেছো, তুমি 10টা পারা তোমার জন্য কোনো ব্যাপারই না। এই পরীক্ষা ডাব্বা মারছে, তাই না স্যার? আমাদের চট্টগ্রাম বোর্ডে যারা করছে 48% না ফেল মারছে, ওভারঅল কত পার্সেন্ট? 42% ফেল করছে এইরকম সহজ পরীক্ষাটাতে স্যার। এই তো ট্রাস্টেড হবে। কেন হবে স্যার? একজন মানুষ নিজেকে নিজে বিশ্বাস করে না, তাকে অন্যরা বিশ্বাস করেছে, হ্যাঁ এই জন্য কি বসবে? ট্রাস্টেড। আমরা কি জানি যখন সাবজেক্ট কাজটা নিজে করে না তাকে কি বলি আমরা? বি3 করি। হ্যাঁ, এন্ড দিস ট্রাস্ট দেখো এই বিশ্বাসটা, দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার না, বিলস মানে নির্মাণ করে, এই বিশ্বাসটা অটোটি নির্মাণ করে। যখন কাউকে কেউ বিশ্বাস করে তার মধ্যে অটোটি নির্মাণ হয়ে যায়। এবার বলো তোমাকে এখন কি লাগবে? এই জায়গায় কি লাগবে স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার দেখো বিল যেটা আছে সেটা কি হয়ে যায়? বিলস হয়ে যায়। আমরা কি জানি? এই যে ট্রাস্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন কি সিঙ্গুলার হলে স্যার আমরা কি জানি? মেইন ভার্বের শেষে এস অথবা ইএস লাগে। হ্যাঁ, কনফিডেন্স মেক্স আস। এইবার বলো তোমাদের এমনিতে যে তোমাদের কতগুলো দেখাইছিলাম না, ওই যে কি বলে ওটাকে কজেটিভ ভার্বের মধ্যে আমি মনে হয় একটা জিনিস লিখি না, আবার একটু লিখে দিচ্ছি। লেট, গেট, ওয়ান্ট, হ্যাঁ মেক, হ্যাভ, হ্যাঁ এগুলোর পরে যদি অবজেক্ট থাকে, ওই অবজেক্টের পরে সবসময় ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ওই অবজেক্টের পরে সবসময় ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। আবার বলছি, লেট, গেট, ওয়ান্ট, মেক, হ্যাভ, এগুলোকে বলা হয় কি ভার্ব? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট থাকা লাগবে, অবজেক্ট থাকা শর্ত, অবজেক্ট থাকলে তারপরে ভার্বের বেস ফর্ম। যেমন এখানে মেক্স আছে, মেক্স এর পরে অবজেক্ট আছে আস, অবজেক্ট আছে
এটার পরে ভাবের কোন ফর্ম বেস ফর্ম, কোনো পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তন আসবে না। when we start বলো ভাব আছে না? আচ্ছা এটা তোমরা বলো তো, একদম ইজিলি পারবা না এটা? ভাবের পরপরই কি আছে? ভাবের পরপরই কি আছে স্যার? ভাবের পরপরই আমাদের কি আছে? হ্যাঁ, খালি ঘর আছে। অর্থাৎ এটা ভাবের পরে কি থাকে? অবজেক্ট থাকে। আমরা জানি ভাবের পরপরই অবজেক্টের জায়গায় যদি কোনো ভাব বসে সেটাকে আইএনজি করে দিতে হয়। কি করে দিতে হয়? আইএনজি করে দিতে হয়। তাহলে এখানে কি বলছে? we start getting comfortable with speaking the truth, we will begin to, so we should try hard। হ্যাঁ, এবার তোমাদেরকে একটু করে আমি একটা জায়গায় অর্থ নিয়ে কাজ করতে বলবো, একটা জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। ট্রাই হার্ড, দেখো এটা ট্রাইতে চলে আসছে। এবার একটু এটাকে বোঝার চেষ্টা করো। বলে না আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে সফলতা পেতে। আচ্ছা আমরা জানি, তোমরা হয়তো এটা শুনেছো কিনা জানি না, টু প্লাস ভাবের বেস মানে কি জানো? তে বুঝালে বাংলা বাক্যের মধ্যে তে কোনো কিছু করতে হবে টু ডু, যেতে হবে টু গো, খেলতে হবে টু প্লে, খেতে হবে টু ইট, চিনতে হবে টু নো, পড়তে হবে টু রিড। অর্থাৎ তে থাকলে ঠিক সেম ভাবে এখানে একটা অর্থ লাগতেছে কি? উই শুড ট্রাই টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস। আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকতে চেষ্টা করতে হবে। দূরে থাকতে থাকার ইংরেজি হচ্ছে স্টে। থাকতে বলেছি, দূরে থাকতে। তাহলে দূরে থাকতে বুঝালে আমরা কি জানি? টু প্লাস ভাবের বেস ফর্ম। এই যে টু এর উপরে কোনো চেঞ্জ আসবে না, টু এর উপরে ভাবের কোনো চেঞ্জ আসবে না। আমাদের শুধুমাত্র অর্থ লাগতেছে, ঠিক আছে, কিন্তু হালকা হালকা। আমাদের পুরো গল্পের অর্থ লাগতেছে না, শুধুমাত্র ওই শব্দের অর্থটা লাগে। ওর আগে পরে কি আছে সেটা একটু বুঝতে হয়। সাবজেক্টটা কাজ নিজে করতেছি কিনা আমরা ইনশাআল্লাহ। তোমরা রোলগুলো ভালো করে পড়ে ফেলো। আমি কালকে রোল নিয়ে কোনো আলোচনা করব না। আমাদের পরবর্তী যে ক্লাসটা শনিবার ইনশাআল্লাহ, ওই ক্লাসে তোমরা রোলগুলো, ততদিনে রোলগুলো ভালো করে মুখস্থ করে ফেলো। সুন্দর করে ভিডিওতে যে স্ক্রিনশট গুলো আমি নিতে বলেছিলাম, রোলের স্ক্রিনশট গুলো নিয়ে ভালো করে পড়ে ফেলো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে একদম আরো সহজ করে দিব। এখন তোমরা একটু করে কমেন্ট করো তো, ক্লাসটা তোমাদের কাছে এখন কেমন লাগছে? এখন ইজি লাগছে না? এই যে এতগুলো টপিক আমি তোমাদেরকে মাত্র 5টা নিয়মের ভিতর থেকে ফেলাই দিছি, এখন তোমাদের কাছে কেমন লাগছে একটু করে আমাকে কমেন্টে জানাও। একটু করে আমাকে তেলবাজি করো, তেল মারো কিছু, কেমন? অয়েল মি। টু সেই না, এটা টু স্টে। ও সরি, টু স্টে এটা দিয়েছো তোমরা। স্যার এমন একটু তেল মারো তো দেখি, তেল কেমন মারতে জানো? সত্য তেল মারবা, মিথ্যা তেল মারবা না। একটু আগে সত্য কথা বলার জিনিস পড়েছো, কেমন হয়েছে একটু বলো। এখন না, এটা পরবর্তীতে তোমরা ভিডিও যখন দেখবা সেগুলোতে তোমরা একটু এসএস নিয়ে নিবা, তারপর এটা ইয়া করবা আর কি। স্যার আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এখন ঠিকঠাক আছে? এতটুকু পর্যন্ত সবাই বুঝেছো আশা করি। স্যার আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যেন সবাই নিয়মগুলো পড়ে ফেলো, এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আর যেন কোনো সমস্যা না হয় সেভাবে করে আরো কয়েকটা প্র্যাকটিস করাই ফেলবো বোর্ড প্রশ্ন। তারপরে তোমরা নিজেরা পড়লে রাইট বা একদম ইজি হয়ে যাবে, স্যার ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমেন্ট এই উত্তর দেখে নিও, যা বলেছি উত্তর দেখে নিও।